এটা আমাদের ফার্স্ট স্টেপ। তো এই ফার্স্ট স্টেপটা হচ্ছে যে আমার ফার্স্ট প্রজেক্ট যেটা ক্রিয়েট করলাম সেটাই আর কি। তো এটা হলো app.js ফাইল। এটা মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট ফাইল ইন দিস প্রজেক্ট। এই ফাইলে আমরা কি কি রাখবো এটা মানে আগে কথা বলছি, সেটা হলো এখানে আমরা ন্যাভিগেশনটা কন্ট্রোল করব আর ইন্ডিভিজুয়াল স্ক্রিনগুলো আমরা অন্য ফোল্ডারে রাখবো আর কি। তো এই অ্যাপের আউটপুট যেটা আসে সেটা হচ্ছে এরকম। আমি একটু দেখাই। এটা হচ্ছে আমার এই অ্যাপের আউটপুটটা। তো এটা জাস্ট একটা সিঙ্গেল পেজ অ্যাপ। এই অ্যাপের আউটপুটটা হচ্ছে এই সিঙ্গেল পেজে ওপেন আপ অ্যাপ জেএস টু স্টার্ট ওয়ার্কিং অন ইউর অ্যাপ। তো এইটাই হচ্ছে এই অ্যাপের আউটপুট। এবার আমরা আবার কোডিং এ ফিরে আসি। আচ্ছা, তো এই যে আমার অ্যাপে যে ওই অ্যাপ স্ক্রিনটা ছিল, মানে যে স্ক্রিনটা দেখলাম, তো ওইটা তো একটা আহ, উম, যে কম্পোনেন্ট গুলো আছে, যেমন যেমন একটা টেক্সট কম্পোনেন্ট আছে। তো এই এই জিনিসগুলোর কোড হলো এইটুকু। যেমন এখানে আমার দেখা আছে একটা ভিউ, পুরা পুরা অ্যাপের ডিসপ্লে জিনিসটা যে সাদা অংশটা ছিল, পুরো অ্যাপটা হলো, পুরো জায়গাটা হলো আমার একটা ডিভিশনের মতো এইচটিএমএল এর। এটা একটা ভিউ। আর এই ভিউ এর মধ্যে একটা ছোট্ট টেক্সট এলিমেন্ট ছিল যেখানে আমার এই লেখাটা শো করতেছিল। এটাই বেসিক্যালি আমার অ্যাপ। তার মানে এখান থেকে যে এই এই পার্টটুকু হচ্ছে আমার স্ক্রিনের পার্ট। মানে আমরা যেমন বলতেছিলাম হোম স্ক্রিনে কি কি কম্পোনেন্ট থাকবে বা প্রোফাইল স্ক্রিনে কি কি কম্পোনেন্ট থাকবে, তো এইটা বেসিক্যালি আমার হোম স্ক্রিনের কম্পোনেন্ট। আর এই হোম স্ক্রিনের কম্পোনেন্টের স্টাইলিংটা হলো এই যে এরকম। আচ্ছা, তো যেহেতু এটা জাস্ট একটা সিঙ্গেল পেজ অ্যাপ, এই জন্য এখানে আমার কোনো ন্যাভিগেশন লাগে না, কারণ এখানে ন্যাভিগেট করে অন্য স্ক্রিনে যাওয়ার মতো কিছু নাই। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা হোম স্ক্রিন ক্রিয়েট করব। একটা হোম স্ক্রিন ক্রিয়েট করা বলতে যে আমরা একটা হোম স্ক্রিন কম্পোনেন্টটাকে আলাদা করে ফেলবো। আমরা আগেই বলছি যে হোম স্ক্রিন কম্পোনেন্টটাকে আলাদা করে ফেলার জন্য আমরা একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, এবং এই ফোল্ডারের নাম হচ্ছে এসআরসি। তো এই এসআরসি ফোল্ডারের মধ্যে আমি একটা সাব ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে স্ক্রিনস। তো আমি কি করতে চাই, আমি একটা হোম স্ক্রিন ক্রিয়েট করতে চাই। তো আমার এই ফাইলটার নাম কি হবে, এই স্ক্রিনের মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করবো, হোম স্ক্রিন ডট জেএস। আচ্ছা, তো আমি এই হোম স্ক্রিন ডট জেএস ফাইলের মধ্যে চলে গেলাম। এখন যদি আমরা মনে করি যে আমাদের প্রথম কাজ কি, যে কোনো একটা কম্পোনেন্ট তৈরি করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে সেই কম্পোনেন্ট তৈরির জন্য যে যে লাইব্রেরিগুলো দরকার সেই লাইব্রেরিগুলো ইম্পোর্ট করা। তো বেসিক্যালি আমি প্রথমে যে কাজটা করবো, লাইব্রেরি ইম্পোর্ট করব। আমার একটা হোম স্ক্রিনে আমার থাকবে একটা টেক্সট শো করাবো শুধু। তো এই টেক্সট শো করার জন্য আমার শুধুমাত্র টেক্সট কম্পোনেন্ট হইলেই হচ্ছে আর কি। আর যেহেতু আমি রিয়াক্ট ইউজ করবো, সো অবশ্যই আমাকে রিয়াক্ট ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, আমি যেহেতু মোবাইল অ্যাপে ডেভেলপ করতেছি এই জন্য আমি মোবাইল অ্যাপের টেক্সট আর স্টাইল শিটটা ইম্পোর্ট করলাম। তো এখন টেক্সট জিনিসটা তো বুঝছি যে টেক্সট জিনিসটা হচ্ছে টেক্সট লাইব্রেরিটা, মানে টেক্সট এলিমেন্টটা বা টেক্সট লাইব্রেরি, মানে এই রিঅ্যাক্ট নেটিভ লাইব্রেরি টেক্সট কম্পোনেন্টটা আমার কেন দরকার। আমি যদি কোনো অ্যাপে কোনো প্লেন টেক্সট শো করতে চাই, ইটস লাইক প্যারাগ্রাফ ইন এইচটিএমএল, তাহলে আর কি আমার এই টেক্সট কম্পোনেন্টটা লাগে। আর স্টাইল শিট জিনিসটা হচ্ছে আমি যে টেক্সটটা শো করবো সেটার স্টাইলটা কি হবে এইটা চেঞ্জ করার জন্য বা ম্যানিপুলেট করার জন্য আমার এই স্টাইল শিট কম্পোনেন্টটা লাগে বা লাইব্রেরির এলিমেন্টটা লাগে আর কি। আচ্ছা, তো দেখো যে আমার এখানে এই রিয়াক্ট, তারপর টেক্সট, স্টাইল শিট, এই জিনিসগুলো ফেডেড। এগুলো ফেডেড হওয়ার কারণ হচ্ছে আমি এখনো আমার কোডে এগুলা ইউজ করি নাই। যখন ইউজ করব তখন এগুলো আর কি ফেডেড থাকবে না। তো আমার ইম্পোর্ট করা শেষ। এবার আমি কি করব, একটা ফাংশন তৈরি করব। এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটাকে আমার একটা জেএসএক্স বা জাভা স্ক্রিপ্ট এক্সএমএল এলিমেন্ট রিটার্ন করবে, মানে হুইচ ইজ বেসিক্যালি দি ভিউ অর দি স্ক্রিন।
সো এই স্ক্রিনগুলো যে যে কম্পোনেন্টে তৈরি সেই জিনিসগুলো আমার একটা জাভাস্ক্রিপ্ট এক্সএমএল আকারে রিটার্ন করে দেবে এই ফাংশনটা। তো আমি এই ফাংশনের নাম দিচ্ছি হলো হোম স্ক্রিন নামে দিলাম, তোমরা চাইলে যে কোনো নামে দিতে পারো, বোঝার সুবিধাতে আমি হোম স্ক্রিন নাম দিলাম। আমি অ্যারো ফাংশন নোটেশন ইউজ করতেছি, তোমরা নর্মাল ফাংশন নোটেশন ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমার ফাংশন ক্রিয়েট করা শেষ। এই ফাংশনটা কি করবে, আমার একটা JSX এলিমেন্ট রিটার্ন করবে। ধরলাম আমার JSX এলিমেন্টটা হচ্ছে টেক্সট, এখানে আমার লেখা থাকবে হাইদার। আচ্ছা, তো এইটাই হলো আমার কি রিটার্ন করতেছে, এই ফাংশনটা আমার একটা JSX রিটার্ন করতেছে এবং যেখানে লেখা থাকবে হাই দেয়ার। তার মানে আমার এই স্ক্রিনটা যখন আমার অ্যাপের ডিসপ্লেতে আসবে তখন এটার আউটপুট কি আসা উচিত, আগে যেমন ওখানে ওপেন অ্যাপ ডট জেএস সামথিং টু মানে এরকম লেখা উঠতেছিল না, তো ওই লেখাটা রিপ্লেসে আমার হাই দেয়ার চলে আসার কথা। আচ্ছা, তাহলে আমার কি কি কাজ হলো, আমি লাইব্রেরি ইম্পোর্ট করলাম, এবার একটা ফাংশনও বানালাম যেটা আমার একটা JSX রিটার্ন করতেছে। তো এবার আমার ফাইনালি যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই JSX এর স্টাইলিংটা চেঞ্জ করা লাগবে। আমি চাইলে ডিফল্ট স্টাইল রেখে দিতে পারি বা একটু ফন্ট বড় ছোট করতে পারি। এটা কেমনে করতে পারি, এটা করার দুইটা ওয়ে আছে। আমি একটা স্টাইল শিট কম্পোনেন্ট মানে স্টাইল শিট অবজেক্ট ক্রিয়েট করতে পারি। ধরলাম স্টাইলস নামে একটা অবজেক্ট তৈরি করলাম, টু তো আমরা যে স্টাইল শিটটা ইম্পোর্ট করছি এই স্টাইল শিটে একটা ফাংশন আছে ক্রিয়েট, এইটা বেসিক্যালি একটা অবজেক্ট রিটার্ন করে আমার স্টাইলিং এর জন্য। তো আমি এখানে হলো আমার টেক্সট ফিল্ডটা স্টাইল করতে চাই, তো এই জন্য আমি টেক্সট স্টাইল নামে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, তো এর মধ্যে মানে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বা জেসন সম্পর্কে আমরা জেনে আসছি, তো এর মধ্যে মনে করো আমি কি কি চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজ 30, তারপরে কালার ব্লু। আমরা কালারের এখানে ব্লু লিখতে পারি বা ডিরেক্টলি হ্যাশ কোডও হেক্সা দিতে পারি, যেমন ধরো হ্যাশ FF00FF এভাবেও দিতে পারি আর কি। তো এটা ইচ্ছা আর কি, আমার ওই হেক্সা কোড মনে থাকে না, এই জন্য আমি ডিরেক্টলি ব্লু ইউজ করলাম। তো এটা হলো আমার একটা টেক্সট স্টাইল। তো এরপরে মনে করো আরো যদি স্টাইল থাকে, যেমন ধরো ভিউ স্টাইল, তো এভাবে আরো অবজেক্ট আমি তৈরি করতে পারি। এখন দেখো আমি যেখানে টেক্সট স্টাইলস অবজেক্টটা তৈরি করছি, এই স্টাইলস অবজেক্টের মধ্যে স্টাইলস অবজেক্টটা বেসিক্যালি অনেকগুলো অবজেক্ট নিয়ে বেসিক্যালি স্টাইলস অবজেক্টটা তৈরি। তো স্টাইলস অবজেক্টের মধ্যে আমি টেক্সট স্টাইল অবজেক্টটা তৈরি করছি। তো এখনই যদি আমি আমার অ্যাপটা রান করি তাহলে আমার এই লেখার কালারটা ব্লু হবে না, আমার লেখাটা ব্ল্যাকই থাকবে, বা আমার ফন্ট সাইজ যেটা ডিফল্ট আছে সেটাই থাকবে, ফন্ট সাইজ 30 হবে না, কারণ আমি এই টেক্সটের প্রপার্টি হিসাবে HTML এ যেমন বিভিন্ন ট্যাগের আমি প্রপার্টি সেট করতে পারি, সেম JSX এও আমি বিভিন্ন ট্যাগের প্রপার্টি সেট করতে পারি। তো এই টেক্সটের অনেকগুলো প্রপার্টি আছে, যেমন ধরো একটা প্রপার্টি স্টাইল। তো স্টাইলে আমি যতক্ষণ পর্যন্ত এটা সেট না করব, স্টাইলস ডট টেক্সট স্টাইল, তো এটা যতক্ষণ পর্যন্ত আমি না সেট করব ততক্ষণ পর্যন্ত আর কি আমার আউটপুট মানে এই স্টাইলিংটা অ্যাপ্লাই হবে না। এরপরে ফাইনালি যেটা করবো, আমি আমার এই কম্পোনেন্টটা এক্সপোর্ট করব যাতে আমরা অন্য কোনো ফাইল থেকে এটাকে ইউজ করতে পারি। আমরা বেসিক্যালি কোন ফাইল থেকে এটা ইউজ করতে চাই, এটাকে আমরা app.js ফাইল থেকে ইউজ করতে চাই। সো এই জন্য আমি এখান থেকে যে হোম স্ক্রিন যে ফাংশনটা বা JSX-টা এই জিনিসটা খালি এক্সপোর্ট করে দেব, এক্সপোর্ট ডিফল্ট স্ক্রিন। তোমরা এখানে এই ফাংশনের নাম অন্য যে কোনো কিছু দিতে পারো, যে ফাংশনের নাম দিবা সেইটা আর কি এক্সপোর্ট করে দিবা। না হলে এই যে app.js এ আমরা কি বলছিলাম, যে app.js এ আমরা হলো নেভিগেশন গুলো রাখবো আর স্ক্রিন গুলো আমরা এই স্ক্রিন ফোল্ডারে রাখবো, ইন্ডিভিজুয়াল স্ক্রিন গুলা। তো এই জন্য যেহেতু আমি এই নেভিগেশন গুলা বেসিক্যালি স্ক্রিন গুলা কি ইউজ করবে, তার মানে আমার এই যে এই JSX এলিমেন্টটা এটাকে আমার app.js থেকে অ্যাক্সেস করা লাগবে। তো যেহেতু আমি এটাকে app.js থেকে অ্যাক্সেস করতে চাই এই জন্য আমাকে এই JSX-টা এক্সপোর্ট করে দেওয়া লাগবে। আচ্ছা, এখানে এই যে স্টাইল শিটটা আমরা এভাবে অবজেক্ট ক্রিয়েট করে তারপরে অ্যাসাইন করতে পারি, বাট ডিরেক্টলি আমরা এভাবেও করতে পারি। এটা কেটে দিয়ে যদি আমি এভাবে লিখি, একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট তৈরি করি, যেমন ধরো এখানে ফন্ট সাইজ 30, তারপরে কালার ব্লু। আগের কোডটা আর এই কোডটা বেসিক্যালি সেম জিনিস মিন করে। হ্যাঁ, আমি এখানে স্টাইল অবজেক্ট ইউজ করতে পারি, আবার
এভাবে ডিরেক্টলি স্টাইলিং অ্যাসাইনও করতে পারি। তো দেখো আমি এই স্টাইল অবজেক্টটা যেহেতু আমার কোডে কোথাও ইউজ করিনি, এই জন্য এটা ফেডেড হয়ে গেছে। তো আমি এটা আবার আগের মতো করে দিচ্ছি। এই এই জিনিসগুলো আউটপুট দেখালে ভালো হতো, কিন্তু যেহেতু আউটপুট দেখানোর জন্য বারবার আমাকে ডিভাইসের মধ্যে সুইচ করা লাগতেছে, ওই জন্য আমি মানে খুব বেশিবার আউটপুট দেখাচ্ছি না। স্টাইলস ডট টেক্সটাইল। তো এই যে স্টাইলিং অ্যাপ্লাই করার জন্য আমি দুইটা ওয়ে দেখালাম, ডিরেক্টলি অ্যাসাইন করা জেসন বা আলাদা একটা অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টের ভ্যারিয়েবলটা অ্যাসাইন করা। তো দুইভাবেই। তো যাই হোক, আমার হোম স্ক্রিনটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমার এবার কি আসা উচিত? আমার যে অ্যাপের জায়গায় আগে যেমন ওপেন সামথিং আসতেছিল, এবার সেখানে হাইড আর আসা উচিত এবং ফন্ট সাইজ 30 এবং কালার ব্লু হওয়া উচিত। তো এবার দেখি যে আমার এটা আসতেছে কিনা। এখনো দেখো আমার হচ্ছে ইয়েটা আসতেছে না, মানে আমার যে এখানে যে হাই দেয়ার লেখা ওঠার কথা এটা আসতেছে না। তো এর কারণ হচ্ছে আমি হোম স্ক্রিন ডট জেএস এটা একটা মানে সেপারেট স্ক্রিন, মানে একটা কম্পোনেন্ট আমি তৈরি করছি, কিন্তু আমার পুরো অ্যাপের মেইন ফাইল হচ্ছে অ্যাপ ডট জেএস। এই অ্যাপ ডট যখন আমার অ্যাপটা রান হয়, ফর এক্সাম্পল একটা ওয়েব প্রজেক্টের ক্ষেত্রে আমি যখন এটা সার্ভারে আপলোড করি, তখন এটা কোন জায়গা থেকে ক্রিয়েট মানে রান হওয়া শুরু হয়? ইন্ডেক্স ডট পিএইচপি থেকে। তো এই একটা রিয়াক্ট নেটিভ অ্যাপের ক্ষেত্রে আমার সেই ইন্ডেক্স ডট পিএইচপির মতো ফাইলটা হচ্ছে আমার অ্যাপ ডট জেএস। যখনই আমার মনে করো তোমার অ্যাপে অনেকগুলো ফাইল আছে, তো এইগুলা এক্সিকিউট হওয়া বা রান হওয়া শুরু হবে কোন জায়গা থেকে? অ্যাপ ডট জেএস ফাইল থেকে। সেই অ্যাপ ডট জেএস ফাইলটাই আমার হোম স্ক্রিনটাকে চেনে না, এই জন্য আমার এই চেঞ্জ গুলো আসতেছে না। তো এবার অ্যাপ ডট জেএস ফাইলে যে আমরা এই হোম স্ক্রিনটাকে চেনাবো। ওকে, তো এখন আমি আমার অ্যাপ ডট জেএস ফাইলে আমি কিছু চেঞ্জ করব। তো এই অ্যাপ ডট জেএস ফাইলে আমার যা যা আছে সবগুলো আমি মুছে দিলাম। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপ ডট জেএস ফাইলে আমি এই হোম স্ক্রিন বা অন্য মনে করো পরে প্রোফাইল স্ক্রিন বা লিস্ট স্ক্রিন এরকম অনেকগুলো স্ক্রিন মানে আমার মনে করো অ্যাপের মধ্যে থাকবে। তো এই স্ক্রিনগুলোর মধ্যে সাইমালটেনিয়াসলি যদি আমি সুইচ করতে চাই বা নেভিগেট করতে চাই, তাহলে আমার একটা নেভিগেটর লাগবে। প্রথমে আমরা যে নেভিগেটরটা দেখবো সেটা হচ্ছে স্ট্যাক নেভিগেটর। তার মানে আমার এই অ্যাপ ডট জেএসটা আমার ন্যাভিগেশন কন্ট্রোল করবে এবং সেই ন্যাভিগেশন মানে ন্যাভিগেশন কন্টেইনার একটা হোল্ড করবে। সেই ন্যাভিগেশন কন্টেইনারটা আমার স্ট্যাক ন্যাভিগেশনটা কন্ট্রোল করবে। সেই স্ট্যাক ন্যাভিগেশন ন্যাভিগেটর যেটা, সেটা হচ্ছে আমার হোম স্ক্রিন, তারপরে হলো প্রোফাইল স্ক্রিন, লিস্ট স্ক্রিন, এরকম যদি অনেকগুলো স্ক্রিন ক্লিক করি সেগুলোর মধ্যে ন্যাভিগেট করবে। তার মানে আমি যে পুরো অ্যাপের জন্য যে ন্যাভিগেটরটা ইউজ করবো, সেই ন্যাভিগেটরটা আমার অ্যাপ ডট জেএস ফাইলে মানে ডিফাইন করা লাগবে আর কি। তো অ্যাপ ডট জেএস ফাইলে যেহেতু আমি একটা নেভিগেটর ডিফাইন করতে চাই, দেখো এই প্রজেক্টটা যখন ক্রিয়েট করি তখন এই প্রজেক্টে কিন্তু কোনো নেভিগেটর ছিল না, কারণ এটা একটা সিঙ্গেল পেজ অ্যাপ ছিল, এখানে আমার নেভিগেশনের দরকার ছিল না। যখন আমার এই রিয়াক্ট প্রজেক্ট হলো ক্রিয়েট হয়, তখন আর কি এই নেভিগেশনের জন্য যে ডিপেন্ডেন্সি বা যে লাইব্রেরি গুলো থাকে সেগুলো আমার বাই ডিফল্ট আসে না, কারণ দেখা যাচ্ছে অনেক অ্যাপে আমার নেভিগেটর লাগে না। সো অ্যাপটাকে লাইট ওয়েট করার জন্য আমার তোমার যে যে ফাংশনালিটি দরকার, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে সেই ফাংশনালিটি গুলা অ্যাভেল করার জন্য তোমাকে আলাদা আলাদা লাইব্রেরি ইনস্টল করে নেওয়া লাগতেছে বা ডিপেন্ডেন্সি ইনস্টল করে নেওয়া লাগতেছে। সো যেহেতু আমরা নেভিগেশন ইউজ করব, আমরা স্ট্যাক নেভিগেশন ইউজ করব। সো এই স্ট্যাক নেভিগেশন ইউজ করার জন্য আমার যে যে লাইব্রেরি দরকার সেইগুলা আমাকে ফার্স্টে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখানে কোডগুলো লিখে রাখছি যে আমি কিভাবে এই লাইব্রেরিগুলো ইনস্টল করতে পারি। শুরুতে দেখো আমার অ্যাপটা রান হচ্ছে, তো আমি অ্যাপের রানিংটা ক্লোজ করে দিব। আচ্ছা, তো আমার মেট্রো সার্ভার আর এক্সপো সার্ভার ক্লোজ হয়ে গেল। এখন আমার প্রথমে যে জিনিসটা ইনস্টল করা লাগবে যে রিয়াক্ট নেটিভের ন্যাভিগেশনটা ইনস্টল করা লাগবে। রিয়াক্ট নেটিভ ন্যাভিগেশনের জন্য যে লাইব্রেরিগুলো আছে বা যে ডিপেন্ডেন্সিটা আছে সেটা ইনস্টল করা লাগবে। তারপরে রিয়াক্ট নেটিভের ন্যাভিগেশন ইনস্টল করা হয়ে গেলে আমাকে স্ট্যাক ন্যাভিগেশনটা ইনস্টল করা লাগবে। হুম, এই যে স্ট্যাক ন্যাভিগেশনটা ইনস্টল করা লাগবে। তো এই দুইটাই আমি সেম কমান্ডের মাধ্যমে ইনস্টল করে নিচ্ছি। npm ইনস্টল, প্রথমে আমি হলো রিয়াক্ট ন্যাভিগেশনের নেটিভ যে ন্যাভিগেটরটা আছে সেটা ইনস্টল করবো এবং তারপরে স্ট্যাক ন্যাভিগেটর ইনস্টল করব। আচ্ছা, তো এই জন্য অবশ্যই আমাকে অ্যাপের ডিরেক্টরিতে থাকতে হবে আর কি।
তো আমার এই দুইটা লাইব্রেরি ইনস্টল হয়ে গেছে। এখানে কিছু ওয়ার্নিং দেখাবে, ওয়ার্নিং যদি দেখায় সেগুলো আসলে ওভারলিপ করে চলে যাওয়া যায়, ওয়ার্নিং অত ইম্পর্টেন্ট কিছু না যদি মেজর কোনো এরর না আসে আর কি। আচ্ছা, তো এই যে এই দুইটা লাইব্রেরি আমি হলো ইনস্টল করলাম, তো এই দুইটা লাইব্রেরির আবার এক্সট্রা অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে, এই ডিপেন্ডেন্সি গুলো আমি এখানে লিখে রাখছি। তো এই ডিপেন্ডেন্সি মানে এই লাইব্রেরি গুলো অন্য যে যে লাইব্রেরির উপর ডিপেন্ডেন্ট ওইগুলো আমাকে ইনস্টল করে নিতে হবে। সো এই ডিপেন্ডেন্সি গুলো এবার আমি ইনস্টল করে নেব। আমি হলো এই যে ভিডিওর সেকশন ডেসক্রিপশন সেকশনে আমি এই কোড মানে এই যে লাইব্রেরি গুলো ইনস্টল করতে হবে এটা আর কি দিয়ে রাখবো। আচ্ছা, তো আমার এই ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করা হয়ে গেছে। এখন আমি আমি আমার অ্যাপে আর কি এই ন্যাভিগেশনটা ইউজ করতে পারবো। সো এই ন্যাভিগেশনটা ইউজ করার জন্য প্রথমে আমি দেখো আগের হায়ারার্কিটা যদি মনে করি, ওই মানে স্লাইডে দেখার সময় যেটা দেখাইছি আগের ভিডিওতে, হায়ারার্কিটা যদি মনে করি যে আমার পুরো অ্যাপটা হলো একটা ন্যাভিগেশন কন্টেইনার। এই ন্যাভিগেশনটা কাকে কন্টেইন করবে? একটা স্ট্যাক ন্যাভিগেশনকে। তারপরে স্ট্যাক ন্যাভিগেশনটা কাকে কন্টেইন করবে? এই স্ট্যাক ন্যাভিগেশনটা কন্টেইন করবে হচ্ছে আর একটা মানে এই হোম স্ক্রিন বা এরকম যত যত স্ক্রিন আছে এই স্ক্রিন গুলোকে কন্টেইন করবে হলো আমার স্ট্যাক ন্যাভিগেশনটা। তো এই app.js ফাইলটাকে আমরা আবার নতুন করে লিখতেছি। তো আমরা যে ফাইলেই কাজ করি না কেন বা যে কম্পোনেন্ট নিয়েই কাজ করি না কেন, আমাদেরকে প্রথমে যে জিনিসটা ইম্পোর্ট করতে হবে সেটা হচ্ছে রিঅ্যাক্ট লাইব্রেরিতে যা যা আছে সবকিছু। আচ্ছা, তো আমরা রিঅ্যাক্ট লাইব্রেরি থেকে সবকিছু ইম্পোর্ট করে ফেললাম। এবার আমরা যে জিনিসটা ইম্পোর্ট করব সেটা হচ্ছে আমার ন্যাভিগেশন কন্টেইনার। আমার পুরো অ্যাপটাই কি মানে এই ন্যাভিগেশন কন্টেইনার। তো এই ন্যাভিগেশন কন্টেইনারটা ইম্পোর্ট করব। আমি যে লাইব্রেরিটা ইনস্টল করছি সেটা থেকে। আচ্ছা, তো দেখো সবগুলাই ফেডেড আছে কারণ এগুলো আমি ইউজ করি নাই। আচ্ছা, এখানে এই কার্লি ব্রেসেস এর মধ্যে ন্যাভিগেশন কন্টেইনার দেওয়ার কারণ হচ্ছে যে আমার এই রিঅ্যাক্ট ন্যাভিগেশন যে মানে নেটিভ রিঅ্যাক্ট ন্যাভিগেশনের যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিটা আসলে অনেক কিছু এই লাইব্রেরিতে অনেকগুলো ফাংশন ডিফাইন করা আছে। আমি সবগুলা আমি ইম্পোর্ট করতে চাই না, আমি শুধুমাত্র ন্যাভিগেশন কন্টেইনারটি ইম্পোর্ট করতে চাই। কারণ আমি যদি সব ইম্পোর্ট করি তাহলে এই যে অন্য যে কোনো কিছুর মতো এই যেভাবে অ্যাস্টেরিস্ক দিয়ে সবকিছু ইম্পোর্ট করতে পারি, কিন্তু তখন আমার অ্যাপের সাইজটা বড় হবে। আমার যেটুকু দরকার আমি শুধু সেই জিনিসটুকু ইম্পোর্ট করে নিব আর কি। ওকে, তো আমার ন্যাভিগেশন কন্টেইনার ইম্পোর্ট করা শেষ। এবার আমি যে জিনিসটা ইম্পোর্ট করব সেটা হচ্ছে স্ট্যাক ন্যাভিগেশন। তো স্ট্যাক ন্যাভিগেশনটা কেন ইম্পোর্ট করে? ক্রিয়েট স্ট্যাক navigator from। আচ্ছা দেখো, এই যে রিঅ্যাক্ট ন্যাভিগেশন স্ট্যাক আমার সাজেশনে চলে আসছে। আচ্ছা, তো আমার ইম্পোর্ট করা হয়ে গেল। আরেকটা জিনিস, আমার অ্যাপে যত স্ক্রিন আছে সবগুলো তো আমার এই ন্যাভিগেশন গুলার মানে সবগুলো স্ক্রিনে তো এই ন্যাভিগেটর গুলার অ্যাক্সেস থাকা লাগবে, তাই না? আপাতত আমার অ্যাপে একটা স্ক্রিন আছে, সেটা হলো হোম স্ক্রিন। ঠিক আছে, তো সেটা হলো হোম স্ক্রিন। তো এই হোম স্ক্রিনটা আমি ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট আচ্ছা, এটা কি এসআরসি ডিরেক্টরিতে আছে, তারপরে স্ক্রিনস ডিরেক্টরিতে আছে, তারপর হোম স্ক্রিন ডট জেএস। আচ্ছা, ডান। তাহলে আমি হোম স্ক্রিনটা ইম্পোর্ট করে নিলাম। এবার একটা জিনিস দেখো, এখানে আমি ইম্পোর্ট হোম স্ক্রিন, এই যে এই হোম স্ক্রিনটা কেন লিখতেছি, তুমি এই ফাইল থেকে এক্সপোর্ট করছো কি? তুমি এই ফাইল থেকে এক্সপোর্ট করছো হোম স্ক্রিন, তুমি এখান থেকে যা এক্সপোর্ট করবা এখান থেকে তোমাকে তাই ইম্পোর্ট করা লাগবে। ওই ফাইল থেকে যদি তুমি শুধু হোম বা শুধু স্ক্রিন এক্সপোর্ট করতে তাহলে এখান থেকে শুধু সেই জিনিসটা ইম্পোর্ট করা লাগতো। আচ্ছা, তাহলে আমার যা যা দরকার আমি জিনিসগুলো ইম্পোর্ট করে ফেলছি। তো ইম্পোর্ট করার পরে আমার প্রথম যে কাজ, আমার প্রথম কাজটা হচ্ছে যে একটা স্ট্যাক নেভিগেটর, একটা স্ট্যাক নেভিগেটর ক্রিয়েট করা। ক্রিয়েট করে সেটা আমি একটা ভ্যারিয়েবলে রেখে দিব, const stack equal to create stack navigator।
তাহলে আমার এই স্ট্যাক ভ্যারিয়েবলের মধ্যে আমার একটা স্ট্যাক নেভিগেটর ক্রিয়েট হয়ে আছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা, আমার এই app.js এই ফাইলটা হলো আমাকে একটা অ্যাপ রিটার্ন করবে। আমার এই একটা অ্যাপ রিটার্ন করবে, জিনিসটা শুনতে মানে অনেকটা ইলজিক্যাল শোনায়, কিন্তু একটা অ্যাপ রিটার্ন করা মানে হলো, আমরা কি জানি একটা অ্যাপ হলো মানে একটা নেভিগেশন কন্টেইনার। একটা নেভিগেশন কন্টেইনার হলো অনেকগুলো নেভিগেশন, একটা নেভিগেশন হলো অনেকগুলো স্ক্রিন। তো এইভাবে হায়ারার্কিটা। তার মানে বেসিক্যালি কি, একটা অ্যাপ হলো একটা নেভিগেশন কন্টেইনার। তো এই নেভিগেশন কন্টেইনারটা রিটার্ন করে দেওয়াই মানে হলো আমার একটা অ্যাপ রিটার্ন করা। তো এই নেভিগেশন কন্টেইনারটাকে একটা আমার ডিসপ্লে করা যায় এরকম একটা এলিমেন্ট হিসাবে আমার একটা ফাংশন রিটার্ন করে দেবে। তো আমি এটাকে এভাবে লিখতে পারি, ফাংশন অ্যাপ। তো এটা আমার কি রিটার্ন করবে? আচ্ছা, এই জিনিসটা আমার যে জিনিসটা রিটার্ন করবে সেটা হচ্ছে নেভিগেশন কন্টেইনার রিটার্ন করবে। মানে কি, আমার একটা অ্যাপ বেসিক্যালি একটা নেভিগেশন কন্টেইনার। আর এই যে আমরা যে নেভিগেশন কন্টেইনারটা ইউজ করতেছি, এই নেভিগেশন কন্টেইনারের চাইল্ড কে? এই নেভিগেশন কন্টেইনারের চাইল্ড হলো, যেহেতু আমার শুধু এখানে একটা নেভিগেটর আছে স্ট্যাক নেভিগেটর, তাহলে এর চাইল্ড একটাই স্ট্যাক নেভিগেটর। যদি আমার এখানে সুইচ নেভিগেটর, তারপর হলো ট্যাব নেভিগেটর, এরকম অনেকগুলো নেভিগেটর থাকতো, তাহলে এর অনেকগুলো চাইল্ড হতো। তো যেহেতু মানে এটা এইচটিএমএল এর মতো, একটা ডিভের মধ্যে একটা প্যারাগ্রাফ, এই এরকম একটা প্যারাগ্রাফের মধ্যে আবার কোনো পার্ট বোর্ড, মানে একটা জিনিসের চাইল্ড আর একটা জিনিস, এই অর্ডারে আমরা লিখবো। তো এই নেভিগেশন কন্টেইনারের চাইল্ডটা হচ্ছে আমার একটা স্ট্যাক নেভিগেটর। তো আমার এখন কি কাজ, সেই স্ট্যাক নেভিগেটরটা ক্রিয়েট করা। তো স্ট্যাক নেভিগেটরটা স্ট্যাক, আমি স্ট্যাক ভ্যারিয়েবলের মধ্যে আমার স্ট্যাক নেভিগেটরটা ক্রিয়েট হয়ে গেছে, তাহলে স্ট্যাক ডট নেভিগেটর। ওকে, তাহলে এটা হচ্ছে আমার স্ট্যাক নেভিগেটর। ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা স্ট্যাক নেভিগেটর এর চাইল্ড কি কি? একটা স্ট্যাক নেভিগেটরের চাইল্ড হচ্ছে আমার স্ক্রিন। তো আমি যতগুলো স্ক্রিন থাকে সবগুলো আমি একটা একটা করে অ্যাড করি স্ট্যাক স্ক্রিন। ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার একটা স্ট্যাক নেভিগেটরের, মানে এটা হচ্ছে আমার পুরো অ্যাপটা। তো এবার দেখো, একটা স্ক্রিন, আমি এই স্ক্রিনটা কই পাবো? এই স্ক্রিনের যে এলিমেন্ট গুলো, এগুলো আমি কই পাবো? দেখো, এই স্ক্রিনের এলিমেন্ট গুলো আমি কেমনে পাবো? এই স্ক্রিনের মানে স্ট্যাক স্ক্রিন, এই যে কম্পোনেন্টটা, এটার অনেকগুলো প্রপার্টি আছে। যেমন একটা মানে প্যারাগ্রাফের যেমন অনেকগুলো প্রপার্টি থাকে, এটার স্টাইল কেমন হবে, এটা ফন্ট সাইজ কেমন হবে, এরকম না? তো এরকম এই স্ট্যাক স্ক্রিনের অনেকগুলো প্রপার্টি আছে। এর প্রথম প্রপার্টি হলো এটার নাম কি। ধরো এটার নাম তুমি যে কোনো দিতে পারো, ধরো নেম দিলাম, এটার নেম প্রপার্টি দিলাম, এটার হচ্ছে হোম, যেহেতু আমি হোম স্ক্রিনটা শো করতে চাই, হোম হলো এটার নেম। এর পরের যে এলিমেন্টটা, সেটা হচ্ছে এর কম্পোনেন্টটা কি, মানে এতে কি কি কম্পোনেন্ট থাকবে। আচ্ছা, এর কি কি কম্পোনেন্ট থাকবে সেটা আমি কই থেকে পাবো? সেটা আমি পাবো হচ্ছে আমার হোম স্ক্রিন থেকে। এই যে হোম স্ক্রিন যে ফাংশনটা আমি ওইখান থেকে এক্সপোর্ট করে দিছি, সেই ফাংশনটাই আমার হলো কম্পোনেন্টটা রিটার্ন করবে। তো এই যে এই ফাংশনটাকে একটা ভ্যারিয়েবল না, যেহেতু আমি একটা ভ্যারিয়েবল একটা এই জেএসএক্স এর মধ্যে লিখতেছি, সেটাকে অবশ্যই কার্লি ব্রেসেস এর মাধ্যমে লেখা লাগবে। ডান। ঠিক আছে। তো এই জিনিসগুলোকে আমার এভাবে আসলে লেখা দরকার নাই। আচ্ছা, সরি, এর প্রপার্টিগুলো এই এইভাবে লেখা লাগবে। আচ্ছা, যাই হোক। তো আচ্ছা, তোমরা চাইলে এখানে ইয়া দিতেও পারো, মানে এখানে সেলফ ক্লোজিং ট্যাগ ইউজ না করে তুমি দুইটা ট্যাগ ইউজ করতে পারো। একটা হলো স্টার্ট স্ক্রিনের ওপেনিং ট্যাগ, আর একটা স্টার্ট স্ক্রিনের ক্লোজিং ট্যাগ, ইচ্ছা। তো যাই হোক, তো আমি এই হোম স্ক্রিনটা অ্যাড করে দিলাম। এখনই যদি আমি রান করি, তাহলে আমার এই হোম স্ক্রিনের কম্পোনেন্ট গুলো আমার অ্যাপে শো করবে না। এর কারণ হচ্ছে, আমি কিন্তু এই যে যে অ্যাপ অ্যাপ ফাংশনটা, এই অ্যাপ ফাংশনটা হলো আমার হোল অ্যাপ। যে এই অ্যাপ ফাংশনটা বানালাম, এটা কিন্তু আমি এক্সপোর্ট করিনি। তাহলে আমার এই অ্যাপ ফাংশনটা এক্সপোর্ট করতে হবে, শেষ আমার কাজ। এখন যদি আমি এটা রান করি, তো তাহলে আর কি আমার এই ইয়েটা হবে, মানে এই ডিসপ্লেতে আউটপুটটা দেখাবে। আচ্ছা দেখো, এখানে আমি নেভিগেশন কন্টেইনারটা আমার এখনো ফেডেড আছে, যদিও আমি এখানে নেভিগেশন কন্টেইনার ইউজ করছি। এর রিজনটা হচ্ছে, আমি এখানে ভুল করে, এটা একটা টাইপো, আমি এই যে ও চাপতে যে জিরো চাপিয়ে দিচ্ছি, মানে জিরো চাপিয়ে দিচ্ছি। তো
তো এই এই জন্য আমার এইটা ইউজ হয় নাই, কিন্তু তারপরে এই অটো একটা নেভিগেশন কন্টেইনার ইম্পোর্ট করে নিছে। কারণ হলো ভিজুয়াল স্টুডিও কোডে মানে এই এই ইয়াটা মানে এই আইডিটা আসলে অনেক স্মার্ট। তো তুমি যে মনে করো অনেক সময় অনেক কিছু ইম্পোর্ট করতে ভুলে গেলেও এটা অটো ইম্পোর্ট করে নেয় আর কি। তুমি ফাংশন মানে এই ফাইল ইউজ করছো কিন্তু ইম্পোর্ট করা নাই, তো তখন আর কি এটা অটো ইম্পোর্ট করে ফেলে। আমি নেভিগেশন কন্টেইনারের স্পেলিং ভুল লিখছিলাম, টাইপও ছিল, মানে প্রেস করতে ভুল হয়েছিল। তো তারপরেও এ আমার মানে বুঝছে যে আমি কোনটা ইউজ করতে চাইছি, সো সেটা অটো ইম্পোর্ট করে নিছে। যাই হোক, তো এই হচ্ছে আমার টোটাল অ্যাপের কোড। এবার আমরা ফোনে চলে যাব যে আমার এটা আসে কিনা। তো এটা রান করতে গেলে আমাকে কি করা লাগবে, npm start। আমি অ্যাপের ডিরেক্টরিতেই আছি। তো দেখো এখানে আর কি আমার ইয়া দেখাচ্ছে আর কি, এটা হলো আমার অ্যাপের ফাইনাল আউটপুটটা। এখানে আমার কম্পোনেন্টের নাম আসছে এই উপরে, আমার যে স্ক্রিন, এই স্ক্রিনটার নাম আসছে উপরে। আর তারপরে হচ্ছে এবার আমি হোম স্ক্রিন ফাইলে কি আমার একটা শুধুমাত্র একটা টেক্সট এলিমেন্ট ছিল। তো সেই টেক্সট এলিমেন্টটা হলো আমার ব্লু কালার ছিল এবং তার সাইজ ছিল 30, যেটা ডিফল্ট সাইজ থেকে অনেক বেশি, এই জন্য একটা বড় সাইজে তোমার আর কি হাইডার লেখা উঠছে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো যে এখানে তো শুধুমাত্র একটা স্ক্রিন, আমি তো এখানে আসলে কোনো ইয়া ইউজ করি নাই, কোনো ন্যাভিগেশন ইউজ করি নাই। এবার আমরা দেখবো যে ন্যাভিগেশন ইউজ করে কিভাবে আমরা ডিফারেন্ট স্ক্রিনের মধ্যে আর কি সুইচ করতে পারি। ওকে, হোম স্ক্রিন আমার ক্রিয়েট করা শেষ। তো হোম স্ক্রিন ক্রিয়েট করা যেহেতু শেষ হয়ে গেছে, আরেকটা স্ক্রিন ক্রিয়েট করি যাতে আমরা দুইজনের মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ নেভিগেট করতে পারি। তো আমি আরেকটা নিউ ফাইল নিচ্ছি, ধরলাম এটার নাম হচ্ছে লিস্ট স্ক্রিন ডট জেএস। আচ্ছা, তো এই লিস্ট স্ক্রিন ডট জেএসটা আমি হোম স্ক্রিনে যা যা লিখছি সেম জিনিসগুলো লিখবো। এই আমরা যে বয়লার প্লেটটা লিখবো, এই বয়লার প্লেটটা আসলে প্রচুর ইউজ করবো, বারবার আমরা সেম জিনিস লিখবো। এটা লিখতে লিখতে বেসিক্যালি মুখস্থ হয়ে যাবে। ইম্পোর্ট আচ্ছা, এই লিস্ট স্ক্রিনে ধরো আমার একটা টেক্সট থাকলো, একটা ভিউ থাকলো। সো এইটা বেসিক্যালি আমার বয়লার প্লেটটা আমি আচ্ছা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট ডিফল্ট। আচ্ছা, আমার ফাংশনের নাম যেহেতু লিস্ট স্ক্রিন, আমি লিস্ট স্ক্রিনটা এক্সপোর্ট করে দেবো। ওকে, তো এখন মনে করো এই যে এই ফাংশনটা আমার কি করবে, একটা রিটার্ন করবে, তাই না? রিটার্ন। আচ্ছা, তো আগের বার তো মনে করো আমার একটা টেক্সট ছিল, তো ওই এবার মনে করো আমি একটা স্ক্রিনের মধ্যে অনেকগুলা ইয়া রাখতে চাই, অনেকগুলো এলিমেন্ট রাখতে চাই। তখন আর কি আমাদের একটা মানে এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা কি করি, একটা ডিভ এর মধ্যে সেপারেট করে ফেলি না? তো এখানে আর কি ডিভ এর ইকুইভ্যালেন্ট জিনিসটা হচ্ছে ভিউ। তো আমার যখন বেশ কিছু কম্পোনেন্ট আমি একটা স্ক্রিনে দেখাইতে যাবো, তো সেগুলোকে আর কি ভিউ এর মধ্যে সেপারেট করে দেওয়া উচিত। তো এই হলো আমার ভিউ। তো এই ভিউ এর মধ্যে মনে করো আমার অনেকগুলো টেক্সট এলিমেন্ট থাকবে।
আচ্ছা, এই টেক্সটের জিনিসগুলো আমি এখানে ইচ্ছা মতো লিখে দিতে পারি। হ্যাঁ, এখানে হার্ড কোড দিতে পারি বা এটা কোনো ভ্যারিয়েবল থেকেও নিতে পারি। যেমন ধরো আচ্ছা, তো এখানে আমি বিভিন্ন কোনো ইউনিভার্সিটির নাম নিলাম, তো এই সবগুলো আর কি দেখাইতে চাই আর কি আমার এই ভিউতে। তো এই টেক্সটের মধ্যে আমি এখন ডিরেক্টলি তোমার যদি এখানে যদি এরকম লিখি তাও কিন্তু আমি হবে, কিন্তু এটা আমি একটা ভ্যারিয়েবল থেকে নিতে চাই। ভ্যারিয়েবল থেকে নিলে পরে আর কি এগুলো অনেকটা হেল্পফুল হবে। তো যখন আমি এই এক্সএমএল এর মধ্যে যখন আমি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে যাব তখন আমাকে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তো আমার এখানে কি ভ্যারিয়েবলের নাম হলো ইউনি1। তো এরকম আমি অনেকগুলো টেক্সট এলিমেন্ট দেবো। আচ্ছা, একটা বেশি হয়ে গেছে। আচ্ছা, ওকে। তো এই হচ্ছে আমার ফাংশন, এইটাই আমি ডিসপ্লেতে শো করতে চাই এখন। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আগে তো মনে করো শুধু টেক্সট স্টাইল ছিল, এবার ভিউ এর জন্য আমি একটা স্টাইল ক্রিয়েট করি। এখানে যে নাম লিখতেছে না ভিউ স্টাইল, এই এই জিনিসগুলা কিন্তু তোমার মানে এই সেম হওয়া লাগবে না। এখানে তুমি ভিউ স্টাইলের জায়গায় অন্য যে কোনো নাম দিতে পারো, ভিউ স্টাইল 1, ভিউ স্টাইল 2 বা টেক্সট স্টাইল 1, টেক্সট স্টাইল 2, এটা ম্যাটার করে না। কিন্তু এই ভিউ স্টাইলের মধ্যে যে প্রপার্টি গুলো থাকা লাগবে, এই প্রপার্টি গুলো তুমি যেখানে অ্যাপ্লাই করতে চাও, যেমন ধরো এই যে টেক্সট স্টাইল দিচ্ছি না, টেক্সট স্টাইলের মধ্যে আমার প্রপার্টি গুলো কি ফন্ট সাইজ আর কালার, এই একটা টেক্সটের যে প্রপার্টি গুলা সেই প্রপার্টি গুলাই থাকা লাগবে। তো এই ভিউ স্টাইলটা এটা যদি আমি একটা ভিউতে অ্যাপ্লাই করতে চাই তাহলে একটা ভিউ এর যে প্রপার্টি গুলা সেই প্রপার্টি গুলাই থাকা লাগবে। ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার। তো এই ভিউ এর ব্যাকগ্রাউন্ড কালার মনে করো আমি কি দিতে চাই, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ FF00FF। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার আর কি। তো আমি জানি না এই ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন আসবে, দেখা যাক কি হয়। ওকে। তো এখন যদি আমার এই স্টাইলটা কিন্তু এখনো অ্যাপ্লাই করিনি, এই ভিউ এর মধ্যে আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করলাম, স্টাইল ইকুয়াল, আচ্ছা স্টাইল ইকুয়াল স্টাইলস ডট ভিউ স্টাইল। আচ্ছা, টেক্সটে মনে করো আমি আরেকটা ইয়া করে দিই, ধরো মার্জিন, মার্জিন ভার্টিক্যাল, মার্জিন ভার্টিক্যাল মনে করো 30। আচ্ছা, 30 হলো মার্জিন ভার্টিক্যাল। ওকে, ডান। এখানে মনে করো বর্ডার কালার দিয়ে একটা, বর্ডার কালার রেড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা না কেমন আসবে আমি বুঝতেছি না, তো ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিই, তখন দেখা গেল ব্যাকগ্রাউন্ড কালারটা এত ডিপ হয়ে গেল আমি আমার কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছি না, কোন কালার কেমন এটা তো বুঝি না। তো খালি বর্ডারটা থাক, মানে থাক, বর্ডার কালার হলো রেড, আর এটা হলো বর্ডার। আচ্ছা, বর্ডার উইথ দিয়ে মনে করো, ওকে, ডান। তো এই হচ্ছে আমার ভিউ স্টাইল অ্যাপ্লাই করছি, আর টেক্সট স্টাইল গুলো অ্যাপ্লাই করা হয় নাই, এটা তো অনেক ঝামেলা এখন টেক্সট স্টাইল গুলো অ্যাপ্লাই করা। ইকুয়াল টু স্টাইল, স্টাইল ইকুয়াল স্টাইলস ডট
ওকে, তো আমার আর কি এই লিস্ট স্ক্রিনটা তৈরি করা শেষ। আমি এখান থেকে এক্সপোর্টও করে দিছি। এখন এটা এক্সপোর্ট করার পরে আমার এটাকে মানে ইনক্লুড করতে হবে app.js ফাইলে। এবার আমি হচ্ছে app.js ফাইলে ফিরে যাই। app.js ফাইলে আমি কয়টা স্ক্রিন অ্যাড করছি? শুধুমাত্র একটা। তো আমি যেহেতু লিস্ট স্ক্রিনটা অ্যাড করতে চাই, তো সেহেতু আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে। কি ইম্পোর্ট করতে হবে? লিস্ট স্ক্রিনটা। ডট src, তারপরে স্ক্রিনস, তারপরে লিস্ট স্ক্রিন। তো এই তো আমি ইম্পোর্ট করে নিলাম। এখন এটা ফেডেড, কারণ এটা আমি ইউজ করিনি। আচ্ছা, আগে আমার একটা স্ক্রিন ছিল, ঠিক আছে? এখন আমার স্ক্রিন হবে কয়টা? দুইটা। কমান্ড সি, কমান্ড ভি। আচ্ছা, লিস্ট স্ক্রিন আমি আলাদা একটা নাম দিব, লিস্ট। আচ্ছা, আমার যখন দুইটা স্ক্রিন বা একের বেশি স্ক্রিন থাকবে, তখন একটা ঝামেলা হচ্ছে যে, তখন আমার যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে আমার অ্যাপটা যখন রান হবে তখন আমার কোন স্ক্রিনটা শো করবে, তাই না? অ্যাপ রানের সময় আমার কোন স্ক্রিনটা শো করবে? তো দেখো, এখানে আমার হোম স্ক্রিনও শো করতে পারে, লিস্ট স্ক্রিনও শো করতে পারে, কিন্তু এটাকে যখন আমি একটা স্ক্রিন থাকবে তখন এটাকে আমার ডিফাইন করার দরকার নাই, কিন্তু যখন আমার একের বেশি স্ক্রিন থাকবে তখন আর কি এই জিনিসটাকে ডিফাইন করে দিতে হবে। এটাকে আমি কেমনে ডিফাইন করতে পারি? ইনিশিয়াল রাউট নেম। আচ্ছা, তো এটার ইনিশিয়াল রাউট নেম কি হবে? ইকুয়াল টু, মনে করো আমি হোমটাই হলো আমার ইনিশিয়াল, ঠিক আছে? ইনিশিয়াল রাউট নেম হচ্ছে হোম। আমার ইনিশিয়াল রাউট নেমটা আর কি হোম করে দেওয়ার পরেও আমার শুধু হোম স্ক্রিনটাই শো করতেছে। এখানে তো আমরা আরেকটা স্ক্রিন অ্যাড করছি, সেটা হলো লিস্ট স্ক্রিন। তো এই লিস্ট স্ক্রিনটা আমি app.js এও অ্যাড করছি, কিন্তু আমি স্ট্যাক নেভিগেটর দিয়ে আমি সেই লিস্ট স্ক্রিনে যাইতে এখন পারবো না। এটার কারণ হচ্ছে আমার অন্য একটা স্ক্রিনে যাইতে আমার তো কোনো একটা অ্যাকশন প্রোভাইড করা লাগবে। ফর এক্সাম্পল, সেটা সোয়াইপ হইতে পারে বা কোনো একটা বাটন প্রেস হইতে পারে, তাই না? তো এখানে এই হোমে তো আমার এরকম অ্যাকশন ডিটেক্ট করার মধ্যে কোনো কম্পোনেন্টই নাই, তাহলে আমার যে সেই অ্যাকশনটা ডিটেক্ট করে লিস্ট স্ক্রিনে যাবে, এইটা তো আমার আসলে এখন পসিবল হচ্ছে না। তো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই হোম স্ক্রিনে আমি একটা বাটন অ্যাড করব। সেই বাটনের কাজ কি হবে? সেই বাটনের কাজ হবে আমাকে হোম স্ক্রিন থেকে লিস্ট স্ক্রিনে নিয়ে যাওয়া। আর লিস্ট স্ক্রিনে যদি আমি একবার যাইতে পারি, সেখান থেকে হোমে আসতে আমার আর কোনো বাটন লাগবে না, জাস্ট ব্যাক বাটনেই আমি হোমে চলে আসতে পারবো। এর কারণ হচ্ছে আমরা এখানে স্ট্যাক নেভিগেটর ইউজ করছি। স্ট্যাক নেভিগেটর আমি হোম থেকে লিস্টে যাব, তাই আমি লিস্ট থেকে, মানে যেহেতু লিস্টটা হলো স্ট্যাকে আমার হোমের উপরে আছে, এজন্য ব্যাকের মাধ্যমে লিস্ট থেকে ডিরেক্টলি আমি হোমে চলে আসতে পারবো। হোম থেকে লিস্টে যাওয়ার জন্য আমাকে একটা বাটন লাগবে, কিন্তু লিস্ট থেকে হোমে ফেরত আসার জন্য আমাকে আর এক্সট্রা কোনো বাটন লাগবে না। তাহলে এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে রিয়াক্ট নেটিভে কিভাবে বাটন অ্যাড করা যায়। তো আমি যে বাটনটা অ্যাড করব সেই বাটনের কাজ হচ্ছে আমার নেভিগেট করা। তো নেভিগেট করতে গেলে আমার কি করতে হবে যে হোম স্ক্রিন থেকে আমি লিস্ট স্ক্রিনে যাবো, তাহলে এই বাটনের ফাংশনালিটিটা হবে আমাকে হোম স্ক্রিন থেকে লিস্ট স্ক্রিনে নিয়ে যাওয়া। যেহেতু আমি হোম স্ক্রিন থেকে লিস্ট স্ক্রিনে যাইতে চাই, এজন্য আমাকে বাটনটা অ্যাড করতে হবে হোম স্ক্রিনে। তাহলে আমি হোম স্ক্রিনের যে ডিজাইন কম্পোনেন্ট গুলো আছে সেই ফাইলে চলে যাই। আচ্ছা, তো হোম স্ক্রিনে ডিজাইন কম্পোনেন্টে আসলাম। এখানে আমার অলরেডি একটা টেক্সট আছে। এই টেক্সটের নিচে যেহেতু আমি এখানে এক্সট্রা আরো একটা এলিমেন্ট রিটার্ন করব, তো সেই ক্ষেত্রে আমার উচিত কি এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে এনক্লোজ করে দেওয়া। আচ্ছা, যাই হোক, তো আমার একটা টেক্সট এলিমেন্ট আছে, এরপরে আমি একটা বাটন ইয়ে করবো আর কি। ওকে, আচ্ছা, তো যেহেতু মানে আমরা এই রিটার্ন মানে এই রিটার্ন অবজেক্টের মানে রিটার্নের মাধ্যমে একটা ফাংশন থেকে একের অধিক জেএসএক্স আমি আউটপুট মানে রিটার্ন করতে পারবো না। তো আমরা যদি একের বেশি জেএসএক্স রিটার্ন করতে চাই, তো সেই ক্ষেত্রে সেটাকে আমাকে একটা ভিউ এর মধ্যে এনক্লোজ করে দিতে হবে। এখানে দেখো আমি টেক্সট রিটার্ন করতেছি, আবার একটা বাটন রিটার্ন করতেছে। আমি এভাবে দুইটা জিনিস রিটার্ন করতে পারবো না, আমাকে ইদার একটা জিনিস রিটার্ন করতে হবে। সেই জিনিসটাকে, সেটা হচ্ছে একটা ভিউ।
তো এই ভিউ এর মধ্যে আমি মানে যতগুলো ইচ্ছা তত এই ভিউ এর মধ্যে ইচ্ছা করলে আরেকটা ভিউ নিতে পারি, এই ভিউ এর মধ্যে আরো একটা টেক্সট নিতে পারি। এখানে মনে করো টেক্সট থাকলো, এই টেক্সটে মনে করো আমি লেখা দেখালাম যে আমি কারেন্টলি হোম স্ক্রিনে আছি, স্টাইল দিয়ে দিলাম। সরি টেক্সট, আচ্ছা আমি টেক্সট স্টাইলিং অ্যাড করলাম। এবার আমি নতুন যে কম্পোনেন্ট এলিমেন্টটা অ্যাড করব সেটা হচ্ছে একটা বাটন এলিমেন্ট। তো বাটন এলিমেন্টটাকে আমি সেলফ ক্লোজিং এলিমেন্ট হিসেবে ইয়া করতে পারি। আচ্ছা তো এই বাটন এলিমেন্টের বেশ কিছু প্রপার্টি আছে। বাটন এলিমেন্টের সবচেয়ে বড় প্রপার্টি যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে টাইটেল। তো আমি যে বাটনটা অ্যাড করবো সেই বাটনের টাইটেল কি হবে, টাইটেল ইকুয়ালস টু আমি দিয়ে দিলাম ধরো, আচ্ছা আমি যেটা যেহেতু এইটার কাজটা হবে গো টু লিস্ট স্ক্রিন, তাহলে এটা গেল হলো আমার টাইটেল, ঠিক আছে। আচ্ছা টাইটেল অ্যাড করলাম। এবার হলো প্রতিটা বাটনের, এই বাটনের কাজকে একটা অ্যাকশন ডিটেক্ট করা, তাই না? এই বাটনের কাজ হলো একটা অ্যাকশন ডিটেক্ট করা। তো এটা আমার কি করবে, কি অ্যাকশন ডিটেক্ট করবে, এটা হচ্ছে আমার একটা প্রেস অ্যাকশন ডিটেক্ট করবে। তো এই প্রেসের জন্য আমার একটা প্রপার্টি আছে বা প্রপস, এই প্রপসটা একটা ফাংশন নেয় আর কি। এই প্রপসটা আমার কি হোল্ড করে, একটা ফাংশন। অন প্রেস প্রপটা একটা ফাংশন নাই, রিসিভ করে। তো এই যে এই ফাংশনে কি হবে, যে আমার এই বাটনটা যখন প্রেস করা হবে তখন আমার যে কাজগুলো হবে সেই কাজগুলো আমি এই প্রপসে দেখাবো। হ্যাঁ তো দেখা, আচ্ছা আমি ফার্স্টে ফাংশনটা ডিক্লেয়ার করি। ফাংশন, এই ফাংশনে আমার কোনো নাম দেওয়া দরকার নাই যেহেতু আমি ফাংশনটা ডিরেক্টলি ভ্যারিয়েবলে অ্যাসাইন করতেছি, কোনো ইনপুটে দিলাম না। তাহলে এই ফাংশনের কাজ কি, আমি শুরুতে একটা সিম্পল মানে আমি ন্যাভিগেট করতেছি না, আমি কি চাই যে এই ফাংশনটা যখন আমি প্রেস করব তখন আমি কনসোলে কিছু একটা প্রিন্ট করতে চাই, কনসোল ডট লগ বাটন প্রেস। হ্যাঁ তো এটাই কাজ। হ্যাঁ তাহলে এই অন প্রেস যখন আমি প্রেস করব, এই প্রেসে আমার এই ফাংশনের কাজটা কি হবে, আমার বাটন প্রেস এটা হলো এই যে আমার যে এখানে যে কনসোলটা আছে এই কনসোলের এখানে প্রিন্ট করবে। তো এখন দেখি এটা আমার কাজ করে কিনা। ওকে আমি বাটন এলিমেন্ট ক্রিয়েট করে ফেলছি। আমি চাইলে টেক্সট স্টাইলের মতো বাটনেও একটা মানে স্টাইলিং অ্যাড করতে পারতাম, আমি এখন ডিজাইনের দিকে অতটা মানে ইম্পর্টেন্স দিচ্ছি না। ওকে তো এখন আমি অ্যাপটা রান করে দেখি। এখানে এই অ্যাপ রান করতে যে আমি যখন অ্যাপটা রান করার চেষ্টা করছি তখন আমার এই এক্সপোতেই এই এররটা শো করছে। তো এই এররটা কি, আমি ক্যান ফাইন্ড ভ্যারিয়েবল ভিউ, এই এররটা আসার কারণ হচ্ছে, এই এররটা আসার কারণ হচ্ছে যে আমার যে লিস্ট স্ক্রিন আছে, এই লিস্ট স্ক্রিন সরি না হোম স্ক্রিন আছে, এই হোম স্ক্রিনে আমি ভিউ এলিমেন্টটা অ্যাড করছি মানে ইউজ করছি, তাই না? তো এই ভিউ এলিমেন্টটা আমি কিন্তু ইম্পোর্ট করি নাই রিঅ্যাক্ট নেটিভ থেকে, তো এই কারণে আর কি আমার এররটা শো করতেছিল। তো আবার আমি কম্পাইল করলাম, এবার দেখে আমার এরর আসে কিনা। আচ্ছা এবার অ্যাপ রান করলাম, তো আমার এবার অ্যাপে আর কোনো এরর নাই। তো এই অ্যাপে এখানে আমার হলো উপরে হলো হোম স্ক্রিন লেখা উঠছে এবং হোম স্ক্রিনের নিচে একটা বাটন, এটা হলো অ্যান্ড্রয়েডের ডিফল্ট বাটন স্টাইল। এটা চাইলে না চেঞ্জ করতে পারি, এই যে বাটনটা প্রেস করলে এইরকম আর কি মানে ফেড হয়ে যাচ্ছে, ফেড ইন ফেড আউট হচ্ছে আর কি। তো এখন দেখি এই বাটন প্রেস করলে আমার একটা কনসোলে লেখা আসার কথা, সেই কনসোলটা কি মানে সেই কনসোলে কি লেখা আসার কথা বাটন প্রেস, সেটা আসতেছে কিনা। আচ্ছা তো আমি হলো যখনই ফোনের বাটনটা প্রেস করতেছিলাম ওই মানে আমার হোম স্ক্রিনে যে বাটনটা, তখনই আমার এই যে এই কনসোলে বাটন প্রেস, এই বাটন প্রেস লেখাটা শো করতেছিল। দেখেন আমি আবার হোম স্ক্রিনেও কি আমি এই ফাংশনে এটাই ইয়ে করার কথা যে কনসোলে আমার বাটন প্রেস লেখাটা শো করবে। এখন আমার টার্গেট কি, এখন আমার টার্গেট হচ্ছে যে এই বাটনের কাজটা এমন হবে যে আমি এই হোম স্ক্রিন থেকে লিস্ট স্ক্রিনে নেভিগেট করতে পারবো। এইটা কেমনে করতে পারি, এটার জন্য আমাদের কিছু থিওরি জানা লাগবে। সেটা হচ্ছে এই স্ক্রিন গুলা অ্যাক্সেস করতেছে কি আমার ন্যাভিগেটর, তাই না? এই স্ক্রিন গুলা মানে স্ক্রিন গুলা অ্যাক্সেস করতেছে আমার ন্যাভিগেটর। তো এই ন্যাভিগেটরের আসলে কিছু প্রপার্টিস থাকে বা প্রপস থাকে। তো এই প্রপস গুলা আর কি এই স্ক্রিন গুলা ইনহেরিট করে, ঠিক আছে। তো যখন আমার
আচ্ছা, যখন আমার হলো এই ইয়াতে যাচ্ছে আর কি, এই হোম স্ক্রিনে যাচ্ছে, সে কি ওই আমার নেভিগেটর থেকে প্রপস গুলা ইনহেরিট করতেছে। তো এখন দেখি এই প্রপস গুলো আসলে কি মিন করে বা প্রপস গুলোতে কি থাকে। console.log। আচ্ছা, তার মানে কি এই হোম স্ক্রিনটা বেসিক্যালি আমার একটা ফাংশন, এই ফাংশনটা আমার কি হলো নেভিগেটর থেকে কিছু প্রপস বা প্রপার্টিজ ইনহেরিট করতেছে। সো সেই প্রপার্টিজ গুলো আমাকে ইনপুটের মধ্যে বা প্যারামিটারের মধ্যে দিতে হবে। এই প্যারামিটারের মধ্যে প্রপার্টিজ দেওয়ার পরে এটাকে আমি কনসোল লক করছি। তো তার মানে যখনই আমার হোম স্ক্রিনটা অন হবে তখনই কি আমি এই প্রপস গুলো দেখতে পারবো। আচ্ছা, তো এটা সেভ করলাম। তো এই যখন আমার অ্যাপটা রিফ্রেশ নিল তখন আসলে এই যে হোম স্ক্রিনের মধ্যে এই প্রপস গুলো আমাকে পাঠাইছে। আমার যে ন্যাভিগেটরটা আছে সেই ন্যাভিগেটরটা আমার হোম স্ক্রিনকে এই প্রপার্টিজ গুলো পাঠাইছে। এখানে দেখেন একটা অবজেক্ট আছে ন্যাভিগেশন। তো এই ন্যাভিগেশন অবজেক্টটা, এই অবজেক্টটাই হলো আমার কি করবে, এই অবজেক্টটা দিয়ে আমি একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে নেভিগেট করতে পারবো। এই নেভিগেশন অবজেক্টের মধ্যে একটা ফাংশন আছে নেভিগেট। এই নেভিগেশন অবজেক্টের মধ্যে একটা ফাংশন আছে নেভিগেট, এবং এই নেভিগেট ফাংশন দিয়ে আমি হোম স্ক্রিন থেকে লিস্ট স্ক্রিনে নেভিগেট করতে পারবো। কেমনে নেভিগেট করতে পারবো সেটা দেখি। এই যে আমি এখানে ফাংশন যখন এখানে আসতেছিল তখন আমি কি লিখতেছিলাম, কনসোলে আমার বাটন প্রেস প্রিন্ট করবে আমার পিসির কনসোলে ডিবাগিং এর জন্য। তো এটা আমি এখন চেঞ্জ করে এই ফাংশনটা যখন আমি প্রেস করব, প্রপস ডট অবজেক্টটা কি ছিল, প্রপস আমার কি অবজেক্ট পাঠাচ্ছিল, নেভিগেশন ডট, সেই নেভিগেশনের একটা ফাংশন ছিল নেভিগেট। হ্যাঁ, এই নেভিগেট ফাংশনটা কি নাই, নেভিগেট ফাংশনটা একটা স্ট্রিং নাই। কি স্ট্রিং নাই, আমি কারেন্টলি যে মানে স্ক্রিনে আছি এখান থেকে কোথায় যেতে চাই, আমি কারেন্ট স্ক্রিন থেকে যেতে চাই লিস্ট স্ক্রিনে, তাই না, কারেন্ট স্ক্রিন থেকে লিস্ট স্ক্রিনে যেতে চাই। তো এই লিস্ট স্ক্রিনের নেমটা কি, লিস্ট। এই নেভিগেট ফাংশনের প্যারামিটার বা ইনপুটটাই হচ্ছে এই নেমটা। কমান্ড এস। তো এখন যদি আমি অ্যাপ রান করি তাহলে আমার লিস্ট স্ক্রিনে চলে যাওয়ার কথা, ঠিক আছে। ওকে, তো এখন আমি আমার অ্যাপের স্ক্রিনটা শেয়ার করে দেখাই। তো এটা হচ্ছে আমার অ্যাপের স্ক্রিন। আগে গো টু লিস্ট স্ক্রিনে গেলে শুধু ফেড ইন ফেড আউট হচ্ছিল আর আমার কনসোলে বাটন প্রেস লেখাটা উঠছিল। কিন্তু এখন যেহেতু এই বাটনে আমি একটা ফাংশনালিটি অ্যাড করছি যে এটা হলো আমার লিস্ট স্ক্রিনে নিয়ে যাবে, তো দেখি এটা কাজ করে কিনা। তো আমি যখন লিস্ট স্ক্রিন প্রেস করলাম তখন আর কি আমার লিস্ট স্ক্রিনে চলে গেছে। লিস্ট স্ক্রিনে আমার কি কি ছিল, যে আমি হলো আমার এই ভিউটার চারদিকে একটা বর্ডার দিছি রেড কালারের, সেই বর্ডারটা আসছে এবং আমার টেক্সট গুলোও আসছে। কিন্তু আমি এই টেক্সট গুলার যাই হোক, এটা হলো আর কি আমার লিস্ট স্ক্রিন বেসিক্যালি। যাই হোক, এটা ঠিকঠাক মতো আসছে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে আমি মাল্টিপল স্ক্রিনের মধ্যে কিভাবে স্ট্যাক নেভিগেটর দিয়ে আমি একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যেতে পারবো। আর বাটনের কাজ কি, বাটন দিয়ে কিভাবে কাজ করে সেটাও আমরা বাটনের বেসিক কাজ দেখলাম। বাটন দিয়ে আমরা এভাবে যে কোনো কাজই করতে পারি। আমি বেসিক্যালি মানে মেইন কনসেপ্ট গুলো শেখাচ্ছি, এগুলো আসলে অনেকভাবে ম্যানিপুলেট করা যায়, এগুলো তোমরা নিজের ইচ্ছা মতো এখানে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো লিস্ট। আমরা কিভাবে একটা, মনে করো আমার কাছে অ্যারে অফ অবজেক্টস আছে বা অ্যারে অফ যে কোনো টাইপের ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবল গুলোকে আমি লিস্ট আকারে কিভাবে ডিসপ্লেতে শো করব, এই জিনিসগুলো আমরা এবারে দেখব। দেখো এখানে আমার হলো অনেকগুলো ভ্যারিয়েবল আছে, 8টা ভ্যারিয়েবল। তো এই 8টা ভ্যারিয়েবলকে আমি 8টা টেক্সটে শো করছি। তো আমি এইটা চাই না, আমি এইটাকে আসলে একটা লিস্ট স্ক্রিন দিয়ে দেখাই, মানে একটা ফ্ল্যাট লিস্ট। রিঅ্যাক্ট নেটিভে একটা কম্পোনেন্ট আছে যার নাম হলো ফ্ল্যাট লিস্ট। তো সেই ফ্ল্যাট লিস্ট আসলে একটা অ্যারে অফ অবজেক্টস থেকে একটা একটা করে সবগুলা দেখায়। আমি সেই ফ্ল্যাট লিস্টটা ইউজ করতে চাই এই 8টা টেক্সট ইউজ করার চাইতে। তো ফার্স্টে আমার কি লাগবে, এইগুলাকে মনে করো আমি একটা অ্যারে অফ অবজেক্টস এ কনভার্ট করে ফেলি। তো ফ্ল্যাট লিস্ট দিয়ে বেসিক্যালি তোমার যে কোনো অ্যারে অফ অবজেক্টস বা অ্যারে অফ ভ্যারিয়েবলস যে কোনো কিছুই শো করা লাগে। তাহলে প্রথমে আমি একটা অ্যারে ক্রিয়েট করি, কনস্ট ইউনিক। জাভাস্ক্রিপ্টে অ্যারে ক্রিয়েট করার জন্য আমাকে এভাবে থার্ড ব্র্যাকেট সিম্বলটা ইউজ করতে হয়। তো আমি বেসিক্যালি কি অ্যারে অফ অবজেক্টস ক্রিয়েট করতেছি। তাহলে অবজেক্টের ইয়াটাকে নেম মনে করো বুয়েট।
তো এই নেম এটা হলো মানে আমার একটা অবজেক্ট, আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব। তো এই দেখা গেল আমার অনেকগুলো ইউনিভার্সিটি নেম, এগুলো হলো আমার একটা অ্যারের মধ্যে নিছি। তো এই অ্যারেটা আমি এখন প্রিন্ট করতে চাই আর কি, মানে অ্যারেটা আমি ডিসপ্লেতে দেখাইতে চাই একটা লিস্টের মাধ্যমে। আমি এইরকম বারবার এই টেক্সট ইউজ করতে পারবো না, আমি এখন একটা লিস্ট ইউজ করব, যে লিস্টটা আসলে এই সবগুলা একটা একটা করে দেখাবে। এই এর অ্যারের মধ্যে আমার যা যা থাকবে হতে পারে একটা একটা করে দেখাবে। তো আমি এর জন্য একটা কম্পোনেন্ট ইম্পোর্ট করবো, সেটা হচ্ছে ফ্ল্যাট লিস্ট। হ্যাঁ, এটা আমার ভিউ এর মধ্যেই থাকবে। তো ফ্ল্যাট লিস্টটাকে আমি এই টেক্সট গুলাকে সরাই দিচ্ছি, যেহেতু আমি এখন একটা ফ্ল্যাট লিস্ট নিব। আচ্ছা, সেভ ক্লোজিং ট্যাগ দিলাম। ফ্ল্যাট লিস্টের আমার দুইটা প্রপার্টি থাকে। হ্যাঁ, একটা হচ্ছে ডেটা, মানে এটা কোন অ্যারে অফ অবজেক্টস থেকে আমার এটা নিবে। তো ডেটাটা কি, এখানে ডেটা হচ্ছে ইউনিক। ডান। এবার আরেকটা যে এলিমেন্ট থাকে সেটা হচ্ছে রেন্ডার আইটেম। এই রেন্ডার আইটেম জিনিসটা হচ্ছে যে আমার যে ফ্ল্যাট লিস্টটা আছে, এই ফ্ল্যাট লিস্টটা এই আইটেম গুলাকে কিভাবে শো করবে। সো আমার এখানে যে এইগুলাকে আমি টেক্সট আকারে শো করতে পারি, বা অন্য যে কোনো এলিমেন্ট ইউজ করে শো করতে পারি। তো এই রেন্ডার আইটেম আসলে একটা মানে এটা ডিফাইন করে যে আমার এই লিস্ট গুলা কিভাবে আমার ডিসপ্লেতে শো করবে। তো এইটাও একটা প্রপার্টিজ আকারে ফ্ল্যাট লিস্টের সাথে দিয়ে দিতে হবে। এই রেন্ডার আইটেমটা বেসিক্যালি একটা ফাংশন। হ্যাঁ, তো এই রেন্ডার আইটেমটা একটা ফাংশন। তাহলে এই ফাংশনের এই রেন্ডার আইটেম ফাংশনটা আমার কি রিটার্ন করবে, একটা জেএসএক্স রিটার্ন করবে। কি জেএসএক্স রিটার্ন করবে, যে আমার যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো আছে এই অ্যারে অফ অবজেক্টসে, যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো আছে, এই ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলাকে আমি কিভাবে স্ক্রিনে শো করতে চাই। তাহলে এটা যেহেতু একটা রিটার্ন জেএসএক্স, মানে একটা জেএসএক্স রিটার্ন করবে। তো এটাকে আমি একটা ধরো টেক্সট আকারে দেখাইতে চাই। হ্যাঁ, এই অ্যারে অফ অবজেক্টস গুলোকে আমি একটা টেক্সট আকারে দেখাইতে চাই, মানে প্রত্যেকটাকে আর কি সব। তো আগে দেখো আমাকে মানে 8টা বা 9টা আলাদা আলাদা টেক্সট ট্যাগের মধ্যে দেখাইতে হচ্ছিল। তো আমার এই ফ্ল্যাট লিস্টটা আমার সেই অ্যারেতে যতগুলো থাকুক, 100টা 200টা থাকুক, এই সবগুলো সেম ওয়েতে একটার পর একটা দেখা যাবে। তো টেক্সট স্টাইলিংটা আমি আগের মতোই রাখি, স্টাইল ইকুয়াল টু স্টাইলস ডট টেক্সটাইল। ওকে, ডান। আচ্ছা, তো এখন হলো এই ফাংশনের ইনপুট কি হবে। এই ফাংশনের প্যারামিটার বা ইনপুটটা হবে আমার এই প্রত্যেকটা এলিমেন্ট। তো এই প্রত্যেকটা এলিমেন্টকে আমার জাভাস্ক্রিপ্টে বলা হলো আইটেম। এই আইটেম ভ্যারিয়েবল দিয়ে আমি এই প্রত্যেকটা এলিমেন্টকে ওয়ান বাই ওয়ান অ্যাক্সেস করতে পারি। তো এই ফাংশনের মধ্যে আমি যদি আইটেম ভ্যারিয়েবলটা পাস করে দেই, এই আইটেম ভ্যারিয়েবলটা পাস করলে এ অটো বুঝে যাবে যে হলো আমার যেখানে ডেটা আছে এই ডেটাটা অবশ্যই অ্যারে অফ অবজেক্টস হইতে হবে, মানে সাম কাইন্ড অফ অ্যারে হইতে হবে, এবং এই অ্যারের ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে এই আইটেম দিয়ে ডিফাইন করা আছে। হ্যাঁ, তারপরে এখানে কি আমার এই পুরো জিনিসটা, এই পুরো অবজেক্টটা হচ্ছে একটা আইটেম, তাই না? তো এই অবজেক্টের আমি কি দেখাইতে চাই, এই অবজেক্টে আমার আরো কিছু জিনিস থাকতে পারে, ধরো নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্ট হতে পারে, এরকম হতে পারে, তাই না? তো এরকম আরো কিছু আমার প্রপার্টিস থাকতে পারে, কিন্তু আমি এখানে শুধু দেখাইতে চাই হলো, ডিসপ্লে করতে চাই শুধুমাত্র নেম। তাহলে আমার এই টেক্সটাইলটা কি করবে, এখানে আমার কি আইটেম ডট নেম দিয়ে দিতে হবে, তাই না? তার মানে আমার এই অবজেক্ট পুরাটাকে বলতেছে আমরা আইটেম, এই আইটেমের এই প্রপার্টির নামটা কি, নেম। তো আইটেম ডট নেম দিলে আমার এই বুয়েট লেখাটা শো করবে। কিন্তু
এখানে ঝামেলা আছে, এখানে একটা টেক্সট ট্যাগ, এই টেক্সট ট্যাগের মধ্যে তুমি যদি আইটেম ডট নেম দিয়ে দাও তাহলে যে ঝামেলা হবে, তোমার ডিসপ্লেতে জাস্ট এই 10-12টা আইটেম ডট নেম দেখাবে, প্রত্যেকটাকে একবার করে ইটারেট করবে, তারপরে আইটেম ডট নেম দেখাবে। কিন্তু আমরা তো এটা চাই না, তাই না? তো আমরা কি চাই, এই আইটেম ডট নেম বেসিক্যালি ভ্যারিয়েবল। তো আমরা জেএসএক্স এর মধ্যে যখনই কোনো ভ্যারিয়েবল লিখবো তখন সেটাকে কি কার্লি ব্রেসেস এর মধ্যে আমাকে এনক্লোজ করে দিতে হবে। এখন আমার ডিসপ্লেতে এই ইন্ডিভিজুয়াল আইটেম গুলো দেখাবে। তো এটা আমরা রান করে দেখি যে দেখাই কিনা। এখন দেখো আমার লিস্টটা শো করতেছে, আমার লিস্ট স্ক্রিন শো করতেছে, কিন্তু এখানে কোনো এলিমেন্ট নাই। হ্যাঁ, আর এখানে নিচে একটা ওয়ার্নিং আসতেছে, এই ওয়ার্নিংটা কেন আসতেছে এটা আমরা পরে এক্সপ্লেন করতেছি। কিন্তু আমার কোনো এলিমেন্ট নাই, আমার এলিমেন্ট গুলো তো ওই অ্যারে থেকে আসার কথা, তাই না? এই এলিমেন্ট গুলো অ্যারে থেকে কেন আসতেছে না এই রিজনটা দেখে আসি। ওকে, সো এখানে দেখো এই ফাংশনের মধ্যে আমি কি আইটেম অ্যাক্সেস করছি না? তো আমার আইটেমটা কি একটা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। তো এই আইটেমটাকে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলকে আমি এভাবে লিখতে পারবো না। সো এইটাকেও আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে দিতে হবে। এখন যদি আমি দেখি তাহলে আর কি আমার ঠিক মতো আসার কথা। এবার দেখো আমার লিস্টটা চলে আসছে। আর এই রিঅ্যাক্ট নেটিভে যে ফ্ল্যাট লিস্ট এলিমেন্ট আছে এইটা স্ক্রল মানে স্ক্রলেবল আর কি, বাই ডিফল্ট এটা স্ক্রলেবল। তো এটাকে দেখো আমি এই যে এভাবে স্ক্রল করতে পারতেছি, এটা বাই ডিফল্ট হচ্ছে স্ক্রলেবল। এবার আসলে কিছু চেঞ্জেস আনা যায়, যেমন ধরো এইটা রাইট সাইডে হলো আমার একটা স্ক্রল বার আছে, আমরা চাইলে এই স্ক্রল বারকে ইনভিজিবল করে দিতে পারি, বা এরকম আরো কিছু ফ্ল্যাট লিস্টের প্রপার্টিজ দেখবো আমরা। আচ্ছা, তো আমরা যদি ওই রাইট সাইডের স্ক্রল বারটাকে ইনভিজিবল করে দিতে চাই তাহলে আমার যেটা করতে হবে সেটা হলো শো ভার্টিক্যাল স্ক্রল ইন্ডিকেটর ইকুয়াল টু ফলস। তো এইটা যদি করি তাহলে আমার রাইট সাইডে যে স্ক্রল বারটা দেখাচ্ছিল সেটা আর দেখাবে না, ঠিক আছে? আচ্ছা, এটার আর মানে আউটপুট দেখানোর কিছু না, এটা তোমরা ইয়া করলেই পারবা। আমাদের লিস্টটা কি তোমার হলো ভার্টিক্যাল লিস্ট হয়ে গেছে, তাই না? আমাদের লিস্টটা ভার্টিক্যাল হয়ে গেছে। তো আমরা তো এমনও চাইতে পারি যে লিস্ট আমার হরাইজন্টাল লিস্ট হবে। তো তখন আমাকে যেটা করতে হবে হরাইজন্টাল ইকুয়াল টু ট্রু। তো হরাইজন্টাল ইকুয়াল টু যদি ট্রু করে দেই তাহলে আর কি আমাদের হরাইজন্টাল লিস্টটা মানে লিস্টটা ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল হয়ে যাবে। তো এইটার আউটপুটটা আমরা একটু দেখে আসি। তো এখন দেখো আমার লিস্টটা হলো আমার হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল হয়ে গেছে। আচ্ছা, এভাবে স্ক্রল করতে পারতেছে। এখন আমার এই যে এখনকার স্ক্রল বারটা কি, এখনকার স্ক্রল বারটা হলো হরাইজন্টাল। তো আমরা যদি এই হরাইজন্টাল স্ক্রল বারটা মানে না দেখাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, শো হরাইজন্টাল স্ক্রল বার স্ক্রল ইন্ডিকেটর ইকুয়াল টু ফলস। এই জিনিসটা লিখে দিলে আমার এটা হলো, আর এই নিচের স্ক্রল বারটা দেখাবে না। একটা জিনিস খেয়াল করো, এখানে যে আমার ভিউ এলিমেন্টটা আছে, এই ভিউ এলিমেন্টটা কোনটুকু এরিয়া জুড়ে থাকে। দেখো আমার পুরা ভিউ এলিমেন্টের মানে পুরাটা ভিউ এলিমেন্ট জুড়ে আমি একটা বর্ডার দিছি। তো যখন আমার হরাইজন্টাল তখন আমার কি পুরা স্ক্রিনটা কভার করে ফেলতেছিল এই এলিমেন্ট গুলা। তো এই জন্য আমার বর্ডারটা পুরা স্ক্রিনের চারপাশে হচ্ছিল। কিন্তু যখন আমি এটাকে যখন আমার লিস্টটা ভার্টিক্যাল ছিল তখন আমার পুরা স্ক্রিনটা কভার করে ফেলতেছিল এলিমেন্ট গুলা। তাই আমার যে রেড বর্ডার সেটা পুরা স্ক্রিন জুড়ে ছিল। এখন আমি যখন এই লিস্টটাকে হরাইজন্টাল করে ফেললাম তখন আমার এই বর্ডারটা শুধু কোন দিকে আছে, হরাইজন্টাল দিকে আছে, এবং এটা পুরো স্ক্রিন কভার করতেছে না, শুধুমাত্র আমার এই মার্জিন এরিয়াটুকু আর এই টেক্সটটা রাখতে যে এরিয়াটুকু এই এরিয়াটুকু কভার করতেছে। তাই আমার রেড বারটুকু এইটুকু। আচ্ছা, তো এবার আমরা এখন আমাদের অ্যাপে কিছু আর কি ওয়ার্নিং দেখাচ্ছে। ও আরেকটা জিনিস, আরেকটা ট্রাবল শুটিং আর কি। ধরো তোমার অ্যাপের আউটপুট ঠিক আসতেছে না বা তোমার লোড হইতে সময় লাগতেছে, তখন জাস্ট এই নোটিফিকেশন বারটা টেনে এখানে যে তোমার এই রিলোড বাটন আছে এই রিলোডটা করে ফেলতে পারো। রিলোড করলে দেখা যাবে যে আবার তোমার ঠিক মতো আসতেছে। আচ্ছা, তো দেখো এখন তোমার এই একটা ওয়ার্নিং শো করতেছে যে ভার্চুয়ালাইজড লিস্ট মিসিং কিজ ফর আইটেম। এই ওয়ার্নিং আসলে কোনো একটা সমস্যা না, মানে তেমন একটা সমস্যা না, কিন্তু এই ওয়ার্নিংটা কেন আসতেছে এটা আমরা বুঝবো। আচ্ছা, তো এই ওয়ার্নিংটা কেন আসতেছে বা সেটা দেখে আসি।
রিয়াক্ট নেটিভে আমার যে লিস্টগুলো আমি শো করতে চাই, তো রিয়াক্ট নেটিভ এক্সপেক্ট করে যে আমার প্রতিটা লিস্টের সাথে একটা ইউনিক কি থাকবে। ইউনিক কি থাকবে, সো কি ইজ বেসিক্যালি একটা স্ট্রিং, যেটা হলো প্রতিটার জন্য আমার ইউনিক হবে। তো রিয়াক্ট নেটিভ এক্সপেক্ট করে যে আমার প্রতিটার জন্য এরকম একটা ইউনিক কি থাকবে। এখন এই ইউনিক কি যদি না থাকে তাহলে আমার ওই ওয়ার্নিংটা মানে শো করে। তো যে লিস্টটি শো করতে চাই, তো এই ইউনিক কিটা থাকার কিছু সুবিধা আছে। মানে অ্যাডভান্টেজটা হলো যে আমার এই স্ক্রিনে তো আইটেম গুলো রেন্ডার হয়, তাই না? এখন তো আমি এই জিনিসগুলা হার্ড কোড করে দিচ্ছি কোডের মধ্যে, কিন্তু একটা অ্যাকচুয়াল সফটওয়্যার বিল্ড করতে গেলে দেখা যায় এই লিস্টটা আমি কোনো অনলাইন ডেটাবেস থেকে আপডেট করতেছি। তো অনলাইন ডেটাবেস থেকে যখন নিব তখন আমার এই লিস্টটা অনেক বড় হইতে পারে। আবার আবার কি হইতে পারে যে এই ডেটাবেসটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে পারে, যে কখনো তোমার 10টা আইটেম আছে, কখনো 100টা আইটেম আছে, তাই না? যদি আমার এই ইউনিক কিটা না থাকে, তখন আর কি যেটা হয় সেটা হচ্ছে যে ধরো আমি এখান থেকে এই আরইউটা ডিলিট করে দিলাম। এখান থেকে যদি আরইউটা ডিলিট করে দিই তাহলে আমার কি হবে, এই ফ্ল্যাট লিস্টটা রিরেন্ডার হবে। মানে আমার স্ক্রিনে যা আছে সবগুলা মুছে যাবে। এটা স্প্লিট সেকেন্ডের মধ্যে হয়, তুমি চোখের মধ্যে দেখতে পারবে না, মানে চোখে আর কি ডিফারেন্সটা বুঝবা না। তো এই স্প্লিট সেকেন্ডের মধ্যে হয় আমার ফ্ল্যাট লিস্টটা রিরেন্ডার হবে, মানে সব পুরো ফ্ল্যাট লিস্টটা স্ক্রিন থেকে নাই হয়ে যাবে। তারপরে আবার পুরো অ্যারে দেখে দেখে তোমার হলো সবগুলো আবার জেনারেট করবে। তো তোমার যদি হলো অনেক বড় একটা লিস্ট জেনারেট করতে হয় বা ডিসপ্লেতে শো করতে চাই, তখন আর কি এইটার অ্যাপের পারফরমেন্সে একটা নোটিসেবল ডিফারেন্স আসতে পারে। এই জন্য রিয়াক্ট নেটিভ করে কি, প্রত্যেকটা এন্ট্রির সাথে বা প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা করে ইউনিক কি জুড়ে দেয়। ইউনিক কি জুড়ে দিলে কি হয়, তো তোমার ডিসপ্লেতে যে আইটেমগুলো অলরেডি রেন্ডার করা থাকে সেই আইটেমগুলোকে একটা কি দিয়ে দেয়, একটা ইউনিক কি দিয়ে দেয়। তো তারপরে মনে করো তুমি এখান থেকে এই যে সবগুলোতে আমি একটা ইউনিক কি দিয়ে দিই, আচ্ছা, তো সবগুলোতে আমি ইউনিক কি দিয়ে দিচ্ছি আর কি। তো আমরা এখানে ইউনিক কি গুলো ম্যানুয়ালি জেনারেট করতেছি। তো ইউনিক কি জেনারেট করার অনেকগুলো ওয়ে আছে, যেমন ধরো টাইম স্ট্যাম্প আছে, বা মানে টাইম স্ট্যাম্প ইউজ করতে পারি বা আমরা হ্যাশ ইউজ করতে পারি। তো এই ইউনিক কি জেনারেট যে কোনো ওয়েতে করতে পারি, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে একটু আইডিয়া থাকলে আমাদের এই ইউনিক কি জেনারেট করাটা আসলে কোনো কষ্টের বিষয় না। এখন দেখো এই ইউনিক কি যদি জেনারেট করি, এখন ধরো আমি এই চুয়েটটা আমি ডিলিট করে দেবো। চুয়েটটা যদি আমি স্ক্রিন থেকে ডিলিট করে দিই তাহলে আমার স্ক্রিনটা কি দেখবে, যে আমার 6 নাম্বার কিটা, মানে 6 নাম্বার যে আইটেমটা ছিল কি 6, সেটা আমি স্ক্রিন থেকে মানে স্ক্রিন রেন্ডারিং থেকে রিমুভ করে দিব। আমার বাকি যে কি মানে কি যুক্ত যে এলিমেন্ট গুলো আছে এগুলা কিন্তু তখন আর রিরেন্ডার হবে না, কারণ এগুলো সবার ইউনিক কি আছে এবং এগুলো আগের মানে আগের মতোই থাকবে। শুধুমাত্র আমার কি 6 এর এলিমেন্টটা রিরেন্ডার হবে। তার মানে কি আমার অ্যাপের পারফরমেন্স অনেক ইমপ্রুভ হবে যদি আমার লিস্টটা অনেক বড় হয়। এত ছোট লিস্টের ক্ষেত্রে আমরা কোনো ডিফারেন্সই বুঝবো না। তো এখন যদি আমি কম্পাইল করি, ঠিক আছে, এখন যদি আমি এই জিনিসটা কম্পাইল করি তাহলে আমার আর সেই ওয়ার্নিংটা আসার কথা না, কারণ আমার প্রতিটা এলিমেন্টের জন্য একটা করে কি আছে। তো আমরা এখন অ্যাপে যেয়ে দেখে আসি আর কি যে এটা আসছে কিনা। এখন অ্যাপের আউটপুটটা দেখো, আমি অ্যাপটা আবার রিরেন্ডার করি। ইউজুয়ালি এত টাইম লাগে না আর কি, মানে কোন একটা ঝামেলা হয়েছে প্রবাবলি। ও আচ্ছা, আমার এক্সপো ক্লোজ হয়ে গেছে। ওয়েট, ওকে, অ্যাপটা আবার রিরেন্ডার করলাম। এখন আমি লিস্ট স্ক্রিনে যাব। তো লিস্ট স্ক্রিনে যে দেখো এখন আমার আগে যে ওয়ার্নিংটা দেখাচ্ছিল সেই ওয়ার্নিংটা আর দেখাচ্ছে না। আর দেখো এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমরা স্ট্যাক নেভিগেটর ইউজ করছি। তো স্ট্যাক নেভিগেটরে আমরা যখন এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাব, বাই ডিফল্ট আমার ব্যাক বাটন শো করবে। তো এই যে আমি এখন লিস্ট স্ক্রিনে যাচ্ছি, জাস্ট এই ব্যাক বাটন প্রেস করে আমার হোম স্ক্রিনে চলে যেতে পারছি। তো এই হোম স্ক্রিনে যাওয়ার জন্য আমাকে আলাদা করে আরেকটা বাটন বা আর কোনো ফাংশন লেখা লাগে নাই, কারণ আমরা স্ট্যাক
ন্যাভিগেটর ইউজ করছি। তো স্ট্যাক ন্যাভিগেটরের জায়গা আমরা যদি সুইচ ন্যাভিগেটর ইউজ করতাম তাহলে আমরা আর এই ব্যাকে ফেরত যাইতে পারতাম না। তো আস্তে আস্তে আমরা সবগুলো ন্যাভিগেটরই দেখব। তো এই পর্যন্তই। তো আমরা হলো রিঅ্যাক্ট নেটিভের যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয়, তারপরে প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচার সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হয়েছে, এরপরে আমরা কিভাবে মানে রিঅ্যাক্টের নেভিগেশন সম্বন্ধে আইডিয়া হয়েছে, স্ট্যাক নেভিগেটর কিভাবে ইউজ করতে হয় সেটা জানছি। তারপর স্ক্রিন কম্পোনেন্ট গুলো যে এটা সেপারেট করে সেপারেট ফোল্ডারে রাখা একটা গুড প্র্যাকটিস, এটা জানছি। মানে আমি সবগুলো স্ক্রিনে কোড ইচ্ছা করলে app.js-ও রাখতে পারি, কিন্তু এটা আসলে খুবই বাজে দেখতে কোড হবে আর কি, তখন আর কি আর এমভিসি প্যাটার্ন ফলো করা হবে না। তো আমরা এই গুড প্র্যাকটিসটা শিখলাম যে স্ক্রিন ফোল্ডারে আলাদা আলাদা আমার যতগুলো স্ক্রিন হবে সবগুলো কোড রাখবো। এরপরে আমরা যে জিনিসটা দেখছি সেটা হলো যে আমার যে কোনো টেক্সট কম্পোনেন্ট বা ভিউ কম্পোনেন্ট এইগুলো নিয়ে একটু হালকা আইডিয়া হয়েছে। তারপরে আমরা একটা বাটন কিভাবে ডিফাইন করতে হয়, তারপর বাটনের ফাংশনালিটি কিভাবে চেঞ্জ করতে হয়, অন প্রেস ফাংশনটা কিভাবে করতে হয় এটা শিখছি আর কি। আর কনসোল লগ শিখলাম যে কিভাবে আমি ডিবাগিং এর জন্য কনসোল লগটা ইউজ করতে পারি। তারপরে যে জিনিসটা শিখলাম সেটা হলো ফ্ল্যাট লিস্ট, কিভাবে আমরা একটা অ্যারে অফ অবজেক্টস আমি হলো ডিসপ্লেতে শো করতে পারি। তো এই ছিল আমাদের এই ভিডিওর টপিক। ওকে, তো এখন আমরা আরেকটা নতুন কম্পোনেন্ট শিখবো, সেটা হচ্ছে ইমেজ কম্পোনেন্ট। মানে আমরা আমাদের ভিউতে কিভাবে একটা ইমেজ শো করতে পারি আর কি। তো এই ইমেজের জন্য আমাকে ইমেজ কম্পোনেন্টটা ইম্পোর্ট করা লাগবে। তো বাই ডিফল্ট আমরা রিঅ্যাক্ট নেটিভ থেকে ইমেজ কম্পোনেন্ট ইম্পোর্ট করে ফেললাম। এখন আমরা জাস্ট যে কোনো ইয়ার মতো ইমেজটা ইম্পোর্ট করতে পারি। এটা সেলফ ক্লোজিং ট্যাগ ইমেজ আর কি। তো সেলফ ক্লোজিং ট্যাগ ইউজ করলাম আর কি। তো এর যে প্রপার্টিজ গুলো আছে সেই প্রপার্টিজ গুলো হচ্ছে সোর্স। সোর্সে যে এটা দুইটা কাজ করতে পারি। আমরা হলো আমাদের একটা ডিরেক্টরি মানে আমাদের অ্যাপের মধ্যে থেকে যদি কোনো ফোল্ডারে থাকে সেখান থেকে আমি ডিরেক্টলি ইমেজটা অ্যাকোয়ার করতে পারি, অথবা আমরা অনলাইনে বা কোনো ওয়েব অ্যাড্রেস থেকে ইমেজটা অ্যাকোয়ার করতে পারি। দুইটার জন্য প্রসিডিউর ডিফারেন্ট। তো প্রথমে আমি যেটা দেখাবো যে আমার এখানে এই অ্যাসেট ফোল্ডারে আমি একটা ইমেজ রাখছি logo.png। তো এইটা আমি ইম্পোর্ট করে দেখাবো। তো এই জন্য আমাকে যেটা দিতে হবে সেটা হলো রিকোয়ার। ওকে, রিকোয়ার ফাংশনের মধ্যে আমি আমার ওই অ্যাসেটের অ্যাড্রেসটা দিয়ে দিব। সো আমার এখন কারেন্টলি লিস্ট স্ক্রিন মানে এরপরে, আচ্ছা এখন এখান থেকে আমি এক ঘর আগে যাব, তাহলে স্ক্রিনে গেলাম, তার এক ঘর আগে যাব এবং এখানে আমার আছে অ্যাসেট, অ্যাসেটে গেলাম এবং অ্যাসেট থেকে লোগো ডট পিএনজি। তো এটা হলো আমার ইমেজ সোর্স। তো এখন যদি এটা অ্যাড করে দেই তাহলে আমার স্ক্রিনে ইমেজটা দেখার কথা। তো এখন আর কি আমরা দেখবো যে ইমেজটা আমার হোম স্ক্রিনে দেখা যায় কিনা। এটা হচ্ছে আমার অ্যাপের আউটপুটটা। তো আমি এই বাটনের পরে আমি আর কি ইমেজ কম্পোনেন্টটা অ্যাড করছি। তো ইমেজ কম্পোনেন্টটা অ্যাড করার পরে আমার ইমেজটা চলে আসছে এবং একটা ডিফল্ট যে উইথ এবং হাইট সেইটাই এখানে অ্যাসাইন হয়ে গেছে। যেহেতু আমার রিঅ্যাক্ট নেটিভের এই ফোল্ডারের মধ্যে ইমেজটা আছে, তাই এর হাইট এবং উইথ এটা হলো আমার এই রিঅ্যাক্ট নেটিভের কাছে জানা। তো এই জন্য আমাকে হাইট এবং উইথ আলাদা প্রপার্টিস হিসাবে প্রোভাইড করতে হয় নাই। কিন্তু আমরা যখন কোনো ওয়েব অ্যাড্রেস থেকে ইমেজ অ্যাকোয়ার করব তখন আর কি আমাদেরকে হাইট এবং উইথ মানে দিয়ে দিতে হবে আর কি। তো ওই জিনিসটা আমরা এখন দেখবো আর কি। আমরা হলো ফোল্ডারে কি মানে ফোল্ডার থেকে ইমেজ কিভাবে ডিসপ্লেতে শো করতে চাই বা স্ক্রিনে শো করতে হয় সেটা শিখলাম। এখন আমরা দেখবো যে আমার অনলাইন কোনো অ্যাড্রেস থেকে ইমেজ আমরা কিভাবে স্ক্রিনে শো করতে পারি। তো pixam.photos নামে একটা ওয়েবসাইট আছে, এখানে গেলে আর কি আমাকে একটা অ্যাড্রেস দিবে, সেই অ্যাড্রেসে র্যান্ডম ইমেজ জেনারেট হইতে থাকবে সবসময়, বা আমি ডিরেক্টলি এই অ্যাড্রেসেও যাইতে পারি pixam.photos। তারপর এই যে এই 200 by 300 এই জিনিসটা মিন করে হলো আমার ইমেজের হাইট কত হবে এবং উইথ কত হবে। প্রথমটা হলো উইথ এবং তারপর হলো হাইট। তো ডিরেক্টলি এই অ্যাড্রেসে যদি যাই তাহলে আমাকে এই অ্যাড্রেস কি রিটার্ন করবে, একটা ইমেজের মানে 200 by 300 সাইজের একটা র্যান্ডম ইমেজ রিটার্ন করবে। তো এইটাই বেসিক্যালি আমাদের দরকার, ঠিক আছে। তো এর আগে আমরা তো আমরা এই অ্যাড্রেস থেকে আসলে ইমেজটা মানে একটা ওয়েব অ্যাড্রেস থেকে কিভাবে ইমেজ ডিসপ্লেতে শো করা যায় সেটাকে এখন দেখব। আচ্ছা,
এর আগে আরেকটা দেখি যে এই যে এই রিকোয়ার্ড মানে সোর্স ইকুয়াল টু রিকোয়ার এই জিনিসটা আমাকে কি রিটার্ন করে, এটাকে আমাকে ডিরেক্টলি ইমেজটা রিটার্ন করে কিনা, এটা আমরা কিভাবে দেখতে পারি। জাস্ট আউট অফ কিউরিওসিটি আমরা এটা এভাবে দেখতে পারি, যখন কনসোল ডট লগ এই যে এই রিটার্ন মানে রিকোয়ার্ড জিনিসটা আছে এটা আসলে কি রিটার্ন করে, এটা আমাকে কি ডিরেক্টলি ইমেজটা রিটার্ন করে কিনা এটা আমরা দেখতে চাই। ওকে, সো আমি অ্যাপটা আবার রান করি। আচ্ছা, তো এই জিনিসটা আমার যেটা রিটার্ন করছে সেটা হলো 3। তার মানে আমার ফোনে রান হওয়ার পরে আমার এই কনসোল ডট লগ রিকোয়ার এই ইমেজটা যখন আমি রিকোয়ার করলাম বা স্ক্রিনে লোড করার জন্য ফাংশন কল করলাম, তখন আমার এটা হলো পুরো ইমেজটা রিটার্ন করেনি, এটা আমার একটা ইমেজ পয়েন্টার রিটার্ন করছে। মানে আমার যে অ্যাসেটের মানে অ্যাসেট ফোল্ডারে যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টার নাম্বারটা অ্যাসেট ফোল্ডারে আমার যে ডকুমেন্টগুলো বা যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলোকে আসলে একটা পয়েন্টার দিয়ে প্রকাশ করা হয়, 1 2 3 4 5 এরকম। তো আমার এই রিকোয়ার ফাংশনটা বেসিক্যালি একটা পয়েন্টার রিটার্ন করে যে আমার অ্যাসেট ফোল্ডারে মানে কোন ফাইলটা আমার ডিসপ্লে করতে হবে, ডিরেক্টলি ইমেজ মানে ইমেজ যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটা আমাকে এই রিকোয়ার ফাংশন রিটার্ন করে না, এটা জাস্ট আমার যে ফোল্ডারটা আছে অ্যাসেট ফোল্ডার সেই অ্যাসেট ফোল্ডারে একটা পয়েন্টার রিটার্ন করে। যাই হোক, তো এটা আমরা বুঝছি। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস থেকে কিভাবে ইমেজ লোড করা যায়। তো ওয়েব অ্যাড্রেস থেকে ইমেজ লোড করার জন্য আমার বেসিক্যালি একটু চেঞ্জ করতে হবে, সেখানে হলো এই সোর্স যে জিনিসটা এটা আসলে এভাবে দেওয়া যাবে না, এটা মানে রিকোয়ারের জায়গা আমার ইউ আর আই দিতে হবে। আগে তো আমি ইয়া ইউজ করতেছিলাম মানে রিকোয়ার ইউজ করতেছিলাম, রিকোয়ার ইউজ করবো যদি আমার ইমেজটা নিজের ফোল্ডারে থাকে, অ্যাপ ফোল্ডারে থাকে। সরি, তো আমার এখানকার অ্যাড্রেসটা কি হবে, এখানকার অ্যাড্রেসটা পাবো আমি লরেন পিক্সাম থেকে। ওকে, তো এইটা হচ্ছে আমার অ্যাড্রেস। তো এরপরে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে হাইট, সরি হাইট 300। তো আমি যখন ওয়েব অ্যাড্রেস থেকে ইমেজ লোড করব তখন আমাকে এই হাইট আর উইডথ দিয়ে দিতে হবে। হাইট আর উইডথ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার এই ফোল্ডারে যখন ইমেজটা থাকে তখন সেটা হাইট অ্যান্ড উইডথ হলো আমার রিয়াক্ট জানে, কিন্তু এটা যখন আমার ওয়েবসাইট থেকে ক্যাপচার করব তখন আর কি এটা হাইট উইডথ জানে না। তো এই জন্য আর কি এই হাইট উইডথ আমাকে প্রপার্টিজ হিসাবে পাস করে দিতে হবে।
আচ্ছা, তো এই আউটসাইড অ্যাড্রেস থেকে আমার ইমেজ রিকোয়ার করার জন্য আর কি এই প্যারামিটারটাকে একটা অবজেক্ট হিসাবে পাঠাইতে হবে, একটা অবজেক্ট হিসাবে পাঠাইতে হবে, ইয়া হিসাবে না। তো অবজেক্ট হিসাবে পাস করলাম। তো এবার আমরা আউটপুটটা দেখতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে যে এই হাইট আর উইথ যেটা, এটা বেসিক্যালি আমার সোর্স অবজেক্টেরই অংশ, মানে এটা শুধুমাত্র আউটসাইড ওয়েবসাইট থেকে বা এপিআই এর মাধ্যমে আমি যদি ইমেজ অ্যাকোয়ার করতে চাই, তখন আর কি আমার সোর্স জিনিসটা একটা অবজেক্ট হিসাবে পাস করতে হবে, এবং এই অবজেক্টের পার্ট হচ্ছে আমার হাইট এবং উইথ। আর আমি যদি ইয়া করি, আমি যদি বেসিক্যালি নিজের ফোল্ডার থেকে ইমেজ অ্যাকোয়ার করি, তখন আর কি আমার এই হাইট উইথ দেওয়ার কোনো দরকারই নেই, তখন রিকোয়ার দিয়ে ডিরেক্টলি আমার ফোল্ডার লোকেশনটা দিয়ে দিলেই হবে। তো বাইরের ওয়েবসাইট থেকে আমি যখন ইমেজ শো করতে যাব, তখন আমাকে ইউআরএলটা দিতে হবে, আর হাইট দিতে হবে, উইথ দিতে হবে, পুরোটা সোর্স মানে প্রপার্টিজ এর মধ্যে একটা অবজেক্ট হিসাবে পাস করতে হবে, পুরো জিনিসটা সোর্স প্রপার্টিজ এর মাধ্যমে একটা অবজেক্ট হিসাবে পাস করতে হবে। সো এখন আমি আমার ডিসপ্লেটা শো করি, তাহলে আমার মোবাইলের ডিসপ্লেতে হলো আমার এই র্যান্ডম এই ইমেজটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। তো এইভাবে আমরা বাইরের যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ শো করতে পারবো আর কি। এবার আমরা আরেকটা কম্পোনেন্ট দেখবো, সেটা হচ্ছে টাচেবল অপাসিটি। টাচেবল অপাসিটি জিনিসটা হচ্ছে যে এটা একদম বাটনের মতো, কিন্তু বাটনের ক্ষেত্রে সমস্যাটা কি, আমার বাটনের স্টাইলিং মানে এই অ্যারেনাটা খুব লিমিটেড আর কি, আমি একটা বাটনে খুব বেশি চেঞ্জ আনতে পারবো না। তো অনেক সময় দেখা যায় না, একটা ইমেজে ক্লিক করলে একটা কাজ হয় বা একটা টেক্সটে ক্লিক করলে একটা কাজ হয়। তো টাচেবল অপাসিটি হলো আমি যে কোনো এলিমেন্টকে, সেটা ভিউ হইতে পারে, সেটা বাটন হইতে পারে, সেটা টেক্সট হইতে পারে, সেটা ইমেজ হইতে পারে, যে কোনো এলিমেন্টকে একটা বাটনে কনভার্ট করে ফেলতে পারবো। বাটনে কনভার্ট করে ফেলতে পারবো মানে হচ্ছে এই টাচেবল অপাসিটি জিনিসটা জিনিসটা যে যে চাইল্ড থাকবে, সেই চাইল্ডে আমি একটা অন প্রেস ফাংশন কল করতে পারবো। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এই যে এটা তো আমার ইমেজটা, তাই না? এটা তো আমার ইমেজটা। তো এই ইমেজ জিনিসটাকে যদি আমি একটা টাচেবল অপাসিটির মধ্যে রেখে দিই, তখন আর কি কি বোঝাবে যে এই ইমেজটা হলো আমার একটা টাচেবল অপাসিটি। তাহলে এই ইমেজটা কি আমার একটা টাচেবল অপাসিটি হয়ে গেল। তার মানে এই ইমেজটা এখন একটা বাটনের মতো কাজ করবে, দেখতে আগের মতো সেম থাকবে, আউটপুট সেম থাকবে, কিন্তু আমি যখন এই ইমেজটাকে ট্যাপ করব, তখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো। যেমন আমি এই টাচেবল অপাসিটির মধ্যে আমি একটা অন প্রেস ফাংশন দিয়ে দিলাম, মানে এইটাই আমি অনেক কিছু দিতে পারবো, অন প্রেস, অন ফোকাস, অন ব্লার। ওই এগুলো আসলে মানে অ্যাকচুয়াল ডকুমেন্টেশনে গেলে এই প্রতিটা কম্পোনেন্টের প্রপার্টিজ এর শেষ নাই। তো অন প্রেস আমি বাটনে যেভাবে অ্যাড করি, এখানেও আমি অন প্রেস অ্যাড করতে পারি, একটা ফাংশন। অন প্রেস বেসিক্যালি একটা ফাংশন রিসিভ করে। আচ্ছা, তো আমি এটা কি করব, আমি জাস্ট মানে ট্রাই এর জন্য কনসোল ডট লগ ইমেজ প্রেসড, এর মানে হচ্ছে আমার যে আগে যে একটা মানে ওয়েবসাইট থেকে অ্যাকোয়ার করে আমি যে ইমেজ শো করলাম, সেই ইমেজটাই যখন আমি এখন টাচ করব, মানে ইমেজটা যখনই আমি টাচ করব বা ট্যাপ করব, তখনই আমার কনসোলে ইমেজ পেজ দেখাবে। তো মানে তুমি চাইলে যে কোনো মানে এই ইমেজ দিয়ে ন্যাভিগেট করতে, মানে এই ইমেজটাকে বাটনের মতো কাজে লাগায় ন্যাভিগেট করতে পারো, বা একটা টেক্সটকে একটা মানে এই যে লিস্ট বানালাম না, সেই লিস্টের একটা টেক্সটকে তুমি হলো টাচেবল অপাসিটিতে কনভার্ট করতে পারো। তো এখন দেখি যে আমার এইটা ঠিকমতো কাজ করে কিনা। মানে আউটপুট দেখানোর আর দরকার নাই, কারণ আউটপুট একদম হুবহু আগের মতোই, আগে যে ইমেজটা দেখাচ্ছিল সেটাই। এখন ঝামেলাটা মানে চেঞ্জটা যেটা হবে,
সেটা এখন যদি আমি এই ইমেজটাকে টাচ করি তাহলে আমার কনসোলে ইমেজ পেস্ট এরকম দেখাবে আর কি। আচ্ছা, এই যে কনসোলে আমার ইমেজ পেস্ট এটা উঠতেছে, তার মানে আমার কি এই ইমেজটা আমি যতবার প্রেস করব ততবার আর কি আমি একটা ফিডব্যাক পাবো। এটাকে ইউজ করে আমি নেভিগেট করতে পারি বা অন্য যে কোনো কাজ করতে পারি। এই ইমেজটাকে যেমন আমি টাচেবল অপাসিটিতে কনভার্ট করে ফেললাম, একইভাবে আমি একটা টেক্সটকেও, যেখানে যে টেক্সট আছে না, এই টেক্সটকে টাচেবল অপাসিটিতে কনভার্ট করে ফেলতে পারি। একটা জিনিসকে যখন আমি টাচেবল অপাসিটিতে কনভার্ট করি তখন সেটা দেখতে কোনো চেঞ্জ হয় না, সেখানে চেঞ্জ হয় কি যে ওইটার ফিডব্যাক দেয়। আগে যখন একটা টেক্সটকে টাচ করলে ওটা আমাকে কোনো ফিডব্যাক দিত না, কিন্তু এখন একটা টেক্সটকে টাচ করে আমি একটা কাজ করাইতে পারবো বা সেটা একটা অ্যাকশন ডিটেক্ট করার ক্ষমতা রাখে। তো আমরা নতুন আরো যে দুইটা জিনিস শিখলাম সেটা হলো, একটা হলো টাচেবল অপাসিটি, একটা হলো ইমেজ কিভাবে অ্যাড করা যায় সেটা।